ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এলো দুর্যোগের রাত, কালো মেঘে দিলে আকাশের জ্যোৎস্না ঢেকে। শরৎচন্দ্র। মহা দুর্যোগের সেই রাতের পর পাঁচ দিন পেরিয়েছে, তবু দুর্ভাগ্য এখনো দুর্যোগের ক্ষত বয়ে বেড়াতে হচ্ছে বহু মানুষকে। এখনো কিছু জায়গায় জল নেই, বিদ্যুৎ নেই, চরম দুর্ভোগ মানুষের। অনেকেই নেমে এসেছেন রাস্তায়। তবে পুরো ছবিটাই অবশ্য অন্ধকার নয়। পুলিশ, দমকল, পুরসভা, বিদ্যুৎ সংস্থার বহু কর্মী এরই মধ্যে দিনরাত ক্লান্তিহীন কাজ করে চলেছেন বিপর্যয়ের পর আমাদের জীবনকে স্বাভাবিক ছন্দে ফেরাতে। তাদের কুর্নিশ করতেই হয়। তাদের ছবিও এই অনুষ্ঠানেই আপনাদের দেখাবো। তবে এটাও সত্যি যে তাদের এই পরিশ্রমেও যথেষ্ট ফল মেলেনি। শহরের অনেক অঞ্চল সোমবার বিদ্যুৎহীন ষষ্ঠ দিনে পা দিয়েছে। 5 দিন পরেও কিছু জায়গায় বিদ্যুৎ না ফেরার দায় কার, সে নিয়ে নানা জনের নানা মত। নেতারা কে কি বলছেন অবশ্যই দেখাবো আপনাদের। তবে আপনারা কি বলছেন সেটাই দেখাবো। সবার আগে দেখাবো এখনো নানা জায়গায় বিদ্যুৎ আর জলের অভাবে কতটা কষ্টে আছেন আপনাদের কেউ কেউ। আপনাদের কথা দিয়েই শুরু হোক এই অনুষ্ঠান। আসুন। আমাদের 6 দিন ধরে লাইট নেই, জল নেই, কিছু নেই। উম্পুনের তাণ্ডবের পর 5 দিন পার পেরিয়ে গিয়েছে 100 ঘন্টারও বেশি সময়, কিন্তু এখনো বিদ্যুৎ আসেনি দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায়। সন্ধে নামলেই এই জায়গাগুলি ডুবে যাচ্ছে গাঢ় অন্ধকারে। একটু জলের জন্য চলছে হাহাকার। সব মিলিয়ে এক দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন এইসব এলাকার বাসিন্দারা, বিশেষ করে অসুস্থ এবং বয়স্করা। সন্তোষপুরের বাসিন্দা শ্যামলী রায় ডায়ালিসিস চলছে। বিদ্যুৎ না থাকায় ঘরে ফ্যান চলছে না। গরমে টিকতে পারছেন না অসুস্থ শ্যামলী। সোমবার সকালে এমন ছটফট করতে থাকেন যে একটু হাওয়ার জন্য তাকে বাইরে বসিয়ে রাখতে হয়। কি অবস্থায় রয়েছেন এখন? এই খুব খারাপ অবস্থা আছে। সন্তোষপুরের বাসিন্দা রিতেন্দ্র কুমার সরকার 25 বছর ধরে শয্যাশায়ী। আইসিইউ ইউনিট তৈরি রাখা হয়েছে, কিন্তু 5 দিন ধরে বিদ্যুৎ নেই, ফলে সেই ইউনিটও বন্ধ। আমার বাবা লাস্ট 6 মাস ধরে আইসিইউ সেটআপে এইভাবে বাড়িতে রয়েছেন। গত 6 দিন ধরে আমাদের বাড়িতে কারেন্ট নেই। 120 ঘন্টা ক্রস করে গেছে। ওনাকে আমরা অক্সিজেন চালাতেও পারছি না। চাইলে দরকারে নেবুলাইজ করতে যদি পরে, নেবুলাইজ আমরা করতে পারবো না। এমনি ব্রিথ করতে অসুবিধা হচ্ছে আমাদের, যেখানে প্রত্যেকের অসুবিধা হচ্ছে, ওনার তো ডাবল অসুবিধা হচ্ছে। সন্তোষপুরের বাসিন্দা জগন্নাথ দাস অন্ধকারে আর থাকতে না পেরে তল্পিতল্পা গুছিয়ে বাড়ি ছাড়ছেন। আমার রিলেটিভ থাকে কৈখালি অঞ্চলে, এয়ারপোর্টের কাছে। তো আমার শাশুড়ি, আমার মিসেস, আমার বাচ্চা দিয়ে দিচ্ছে। শাশুড়ি অসুস্থ, বাচ্চারও অসুবিধা হচ্ছে। বাড়ি থেকে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখন তো জল নেই, তো ইলেকট্রিক নেই। সোমবারও সন্তোষপুর এলাকায় রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। আমরা বিশ্বাস করেছিলাম ল অ্যান্ড অর্ডারের উপর। সিএসসি বলেছিল যে আমরা পুলিশ প্রোটেকশনে কাজ করব। 2 দিন কাজ করার পর থেকে 103 নম্বর ওয়ার্ডে যে অ্যালটেড গাড়ি, সেটা নিয়ে চলে যায় 109 নম্বর ওয়ার্ডে। আমাদের খুব ভালোভাবে কাজ চলছে, কারণ অন্তত 4-5টা করে আমাদের যে টিম আছে, রিপেয়ার টিম, তারা কাজ করছে। কিছু জায়গা নিশ্চয়ই এখনো বন্ধ আছে, সন্তোষপুর নিশ্চয়ই বন্ধ আছে। আমরা প্রত্যেকটা জায়গায় ধরে ধরে কাজ করছি। এই রিপেয়ারগুলো যেগুলো চলছে, সেই রিপেয়ারগুলো হয়ে গেলে আশা করি এগুলোকে চালু হয়ে যাবে। বুধবার উম্পুন আছড়ে পড়ার সময় থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন চারুচন্দ্র প্লেস ইস্ট এলাকা। সেখানকার বাসিন্দা এই ব্যক্তির কেমোথেরাপি চলছে। গরমে থাকতে পারেন না তিনি। এদিকে সোমবার সকাল পর্যন্ত তার বাড়িতে বিদ্যুৎ নেই। হতাশা, ক্ষোভ জমতে জমতে এমন জায়গায় পৌঁছেছে যে অসুস্থ শরীর নিয়ে সোমবার স্থানীয়দের সঙ্গে অবরোধে সামিল হয়েছেন বছর 50-এর এই ব্যক্তি। তো আমার এখন বেসিক্যালি কেমোথেরাপি চলছে। তো না আছে জল, না আছে ইলেকট্রিসিটি, এভরিথিং ইজ স্টপড। তো মিনিমাম ইলেকট্রিসিটি তো দরকার ফর সার্ভাইভাল। চারুচন্দ্র প্লেসের বাসিন্দা এই ব্যক্তিও 5 বছর ধরে ক্যান্সারে ভুগছেন। বিদ্যুৎ না থাকায় ঘুরছে না ফ্যানও। স্বামীর কষ্ট দেখতে পারছেন না স্ত্রী, কিন্তু কিছু করারও নেই। প্রচন্ড অসুবিধার মধ্যে আছি। জল না থাকলে যা হয়, কারেন্ট নেই, হাওয়া নেই। উনি এসি ছাড়া থাকতে পারেন না। সারা রাত জেগে আছি। উনি সবসময় শুতে পারেন না, বসতে পারেন না। খুবই ক্রিটিক্যাল অবস্থা।
গড়ফা রোডের বাসিন্দা কল্পনা শতপথী শ্বাসকষ্টের রোগী। অক্সিজেন দিতে হয়, কিন্তু তার জন্য প্রয়োজন বিদ্যুৎ সংযোগ। বিদ্যুৎ না থাকায় ছটফট করছেন 75 বছরের বৃদ্ধা। খুব কষ্ট হচ্ছে আমার, রাত্রিবেলাও নিঃশ্বাস করতে পারি না, দিনের বেলা করতে পারি না, পাবো চলে না, আর অক্সিজেন মেশিনও চলে না। একটু কারেন্টে আসলে আমার এই কষ্টগুলো থাকতো না। গড়ফা কায়েস্তপাড়ার বাসিন্দা অভিজিৎ মুখোপাধ্যায়ের বাড়িতেও বুধবার সন্ধ্যে থেকেই আলো নেই, জল নেই। থেকে ঝড়টা এলো, তারপর থেকে লাইট চলে গেল পুরো একদম। হয়ে যাওয়ার পর থেকে তো কোনো কিছু নেই, জল নেই, এ নেই, তা নেই। সিএসসি কে বলা কি, ফোন করলে ফোনই ধরে না, কিছুই করে না, তা করে না। সিএসসি সাংঘাতিক অসুবিধে জবের থেকে, মানে ওই ঝড়টা শেষ হয়েছে বুধবার দিন রাত্রির থেকে, ওই 6:30 7টা থেকে যে কারেন্ট গেছে, ব্যাস আজ অব্দি কোনো ইয়ে নেই, কোনোই হুঁশ নেই। এই পরিস্থিতিতে সিএসসির উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারম্যান ফিরহাদ হাকিমও। আজকেও আমি সিএসসিকে ডেকে বললাম, এনাফ ইজ এনাফ। এখানে অনেক অফিসাররা বসে রয়েছেন, আমাদের কর্পোরেশনে অনেক স্টাফ রয়েছে, একই পরিস্থিতি তারাও করছেন। তারাও বললেন আর কতদিন আপনারা করবেন। সিএসসি বললো যে আর একটা দিন টাইম দিন আমাকে, আমরা করে দিচ্ছি। আমি বললাম এনাফ ইজ এনাফ। ওপরে যে লাইনগুলো ওভারহেড লাইন, সেগুলো এরকমভাবে ছিঁড়ে যাবে, সেটা আগের থেকে অ্যাসেসমেন্ট করতে পারেননি? এটা তো 4-5 দিন লাগার কাজ না। অ্যাসেসমেন্ট করে আপনাকে শুধু লাইনগুলো জুড়তে হবে, টেম্পোরারি লাইন। যে পোল পড়ে গেছে, টেম্পোরারি লাইন জুড়ে দিন। সিএসসি তরফে জানানো হয়েছে বিদ্যুৎ সরবরাহ পরিষেবা স্বাভাবিকের চেষ্টা চলছে। এখনো পর্যন্ত আমরা 95% আমরা রেস্টোরেশন করে দিয়েছি। আশা করি এটা উত্তর আরও একটু ভালো জায়গায় চলে যাবে, রেস্টোরেশনটা নর্মালাইজ করতে পারবো। এখন আমরা রিপেয়ারের থেকেও আমরা রেস্টোরেশনের দিকে বেশি আগ্রহী। আমরা রেস্টোর করছি আমাদের কনজিউমারদের সাপ্লাই দেওয়ার ব্যাপারে, যাতে খুব কুইকলি আমরা জিনিসটাকে নর্মালাইজ করতে পারি। 5 দিন পেরিয়ে গিয়েছে, আরো কতদিন? এই অন্ধকার কাটবে কবে? কবে মিলবে একটু আলো আর জল? সেদিকেই এখন চাতক পাখির মতন চেয়ে আছেন কলকাতার হাজার হাজার মানুষ। উজ্জ্বল মুখোপাধ্যায়, সঞ্চয় মিত্র ও আবির দত্ত, এবিপি আনন্দ। আমি শুরুতেই চলে যাব তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক আমার সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমি পার্থদার কাছে প্রথমেই বলে নিই, সেটা হচ্ছে এই রকম ঝড়, এটা যারা এই মুহূর্তে আমার অতিথি আছেন বিরোধী দলের প্রত্যেক নেতাও মানবেন যে 25-30 বছর নয়, 283 বছর কলকাতা শহরে আসেনি। আমরা দেখলাম, ভবিষ্যতে দেখব কিনা জানি না। কিন্তু এর উল্টো দিকে পার্থদা আমার স্পষ্ট দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে আবহাওয়া দপ্তর, দিল্লি এবং আলিপুর বোথ নিখুঁতভাবে শুধু যে এই ঝড়ের গতিপথ নয়, একেবারে গতি, কত কিলোমিটার প্রতি ঘন্টায় এইভাবে হিট করবে সেটা অবধি ভবিষ্যৎবাণী করে দিয়েছে এবং পুঙ্খানুপুঙ্খ মিলে গেছে। 7 দিন আগে জানা সত্ত্বেও, সম্পূর্ণ প্রি অ্যানাউন্সড হওয়া সত্ত্বেও কেন এই প্রস্তুতির অভাব, যে মেয়রকেও আজকে বলতে হচ্ছে সিএসসির উদ্দেশ্যে যে এনাফ ইজ এনাফ, অ্যাসেসমেন্ট কেন করতে পারেননি আপনারা? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আপনি নিশ্চয়ই এটা মানবেন যে শনিবার সেনা নামার পর থেকে যে গতিতে কাজ হলো, সেই গতিতে যদি কাজ বৃহস্পতিবার থেকে হতো তাহলে সাধারণ মানুষের এই দুর্ভোগটা হতো না। 72 ঘন্টা পর সেনা না ডেকে আগে সেনা ডাকলে আপনার কি মনে হয় না যে আরো খানিকটা দ্রুততার সঙ্গে সাধারণ মানুষকে রিলিফ দেওয়া যেত? পার্থদা, সবার আগে সুমনদা, যারা খুব দুর্বিষহ যন্ত্রণার মধ্যে আছে, তাদের কাছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসেবে সমব্যথী হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং দেখেছেন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে দরকারে আমাকে গুলি করে দিন, আমার মাথা কেটে দিন, কিন্তু আমি এই দুর্যোগের বিরুদ্ধে লড়াই করছি, আমাকে এই লড়াইটা করতে দিন। আমি দুটো কথা বলি। দেখুন, গ্রাম বাংলায় WBSEDL যে দ্রুততার সাথে কাজ করেছে, সিএসসি সেই দ্রুততার সাথে কাজ করতে পারেনি। এবং এর মূল কারণ হচ্ছে, আপনি জানেন যে সিএসসি একটি বেসরকারি সংস্থা। বামফ্রন্ট সরকারের আমলে সিএসসির সাথে রাজ্য সরকারের একটা চুক্তি হয় এবং পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই চুক্তিকে মান্যতা দিতেই হয় এবং সেই মান্যতা দিয়ে সিএসসির উপরেই নির্ভর করে এতদিন আমাদের কলকাতা ওরিয়েন্টেড বিদ্যুৎ চলেছে। এবার WBSEDL পারলো, সিএসসি কেন পারলো না? কারণ রাষ্ট্রায়ত্ত সংস্থা, তারা কমিটেড টু দ্য পিপল,
তারা মানুষের জন্য কি খরচ হবে, কটা পোস্ট সরালে কত টাকা যাবে এটা চিন্তা করে না। কারণ মমতা ব্যানার্জির সরকার মানুষের প্রতি দায়বদ্ধ বলে এইখানে খুব দ্রুততার সাথে কাজ করেছে। আর সিএসসি তারা ভাবছে ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে গেলে আমার প্রফিটের থেকে অনেক টাকা চলে যাবে, অতএব তারা মানুষের জীবনের গুরুত্ব না দিয়ে তারা অনেক বেশি লাভ লোকসানকে গুরুত্ব দিয়েছে। কিন্তু এটা তো সাধারণ মানুষ বুঝবে না। সাধারণ মানুষকে এটা আমরা বোঝানোর সময়ও পাইনি। আমরা যে সাধারণ মানুষকে বলবো যে সিএসসি সরকারের সম্পত্তি নয়। আপনি যেহেতু একেবারে স্পেসিফিক্যালি, আমি প্রস্তুতির পাঠে আবার আসবো, আমার ওই প্রশ্ন একদম ইনট্যাক্ট রইল, আমি তুলে রাখলাম। আপনি যেহেতু সরাসরি সিএসসির কথা বললেন, আমি একবার পার্থপ্রতিম বিশ্বাস আরেক পার্থদার আছেন স্টুডিওতে। পার্থদা, বামফ্রন্ট সরকারের সময় চুক্তি, সেই চুক্তিকে মান্যতা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, অর্থাৎ গোটা দায়টা আপনাদের বামফ্রন্ট সরকার যখন চলেছে। এবং কিছুদিন আগে মুখ্যমন্ত্রীও বলেছেন যে কোনো বিকল্প সংস্থা নেই, মাই হ্যান্ডস আর টায়ার্ড, এবং সেন্ট্রাল আইনে সিএসসিকে একক দায়িত্ব দেওয়া হয় বামফ্রন্ট আমলে। সেই জন্য এই যে টিনা ফ্যাক্টর, দেয়ার ইজ নো অল্টারনেটিভ, এই টিনা ফ্যাক্টরের জন্য আসলে দায়ী পার্থদা, মানে পার্থপ্রতিম বিশ্বাসকে বলছি, আপনাদের বামফ্রন্ট সরকার। পার্থদাও বললেন, এর আগে মুখ্যমন্ত্রীও বলেছেন। না, প্রথমত এটা বোঝা উচিত যে সিএসসি তৈরি হয়েছিল বামফ্রন্টের সময় নয়, আজ থেকে 135 বছর আগে ব্রিটিশদের আমলে। যদি একই আর্গুমেন্ট এইভাবে এক্সটেন্ডেড হয়, তাহলে সম্ভবত লর্ড মাউন্টব্যাটেনকে এই প্রশ্ন করতে হয় যে ভারত ছাড়ার সময় কি দিয়ে গেছিলেন, এবং সেখানে সিএসসির মতো একটা অ্যাসেট দিলেন না লায়াবিলিটি দিলেন, এই প্রশ্ন তৈরি করতে হয়। এখানে যে প্রশ্নটা পার্থ ভৌমিক করছেন, তার জানা উচিত যে যদি বামফ্রন্ট সরকার আইন করে একটা সংস্থা বিদ্যুৎ দেওয়ার দায়িত্ব নিতে পারে, আর একটা সরকার তারপরে এসে সেই আইন তুলে নিয়ে হচ্ছে যে তার নতুন নবীকরণও করতে পারে। ফলে একই জায়গায় হচ্ছে যে প্রথম প্রশ্ন দাঁড়াচ্ছে যে এই সরকারের আমলে, যে সরকার এখন চলছে গত 10 বছর ধরে, এবং যে সিএসসি আইনটা বদলানো যেতে পারে, সিঙ্গুরে যেটা হয়েছে, অফকোর্স আমি তো বললাম যে বামফ্রন্টও যদি আইন করে থাকে, সিএসসি কে ন্যস্ত করে থাকে ক্ষমতা, তাহলে হচ্ছে তারা কেন সেই আইনটা বদলে দিয়ে, যেমন সিঙ্গুরে করেছিলেন, করতে পারতেন, যেমন অনেক কিছু করেছেন বামফ্রন্টের ভালো ভালো অনেক কাজ তো তারা বদলে দিয়েছেন। আমার কথা হচ্ছে যে এখানে সেই তরজায় না গিয়েও আমি বলতে পারি যে আমাদের এখানে বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে সিএসসি ভারতবর্ষের সবকটা মেগা সিটির মধ্যে হাইয়েস্ট তারিফ নেয়। মাই ফার্স্ট কোয়েশ্চেন, যে সংস্থা রাজ্য সরকারের অনুমোদন নিয়ে এই রকম বিদ্যুতের তারিফ যেটা হচ্ছে ঠিক করেছে, তার বিন্দুমাত্র অংশ গ্রাহক সুরক্ষার ক্ষেত্রে ব্যয় করছে না, এবং একটা রাজ্যের সরকার দাঁড়িয়ে দাঁড়িয়ে গত 10 বছর ধরে দেখছে হাইয়েস্ট তারিফ ইন ইন্ডিয়া। এবং সেখানে দাঁড়িয়ে যে গত 5-6 বছরে সিএসসি একটা মেগা সিটি চালানোর জন্য যে কর্মী বাহিনীর দরকার হয়, দক্ষ অর্ধদক্ষ, কিভাবে ডাউন সাইজ করেছে। ফলে আজকে ডিজাস্টার ম্যানেজমেন্টে যখন সিএসসি পারফরমেন্সের কথা উঠছে, সরকার এই দায়মুক্ত হতে পারে না। সরকারের প্রাথমিক কাজ জল বিদ্যুতের মতো পরিষেবা মানুষের ঘরে ঘরে পৌঁছানো। যেখানে সরকার নিজে পারে না, সেখানে বেসরকারি সংস্থাকে যদি দায়িত্ব দেয়, তাহলে বেসরকারি সংস্থা তার দায়িত্ব পালন করছে কিনা, এটা ঝড়ের পর গাছ পড়ে গেল যখন, তখন থেকে তার হিসাব শুরু হয় না, তার অনেক আগে থেকে শুরু করা উচিত ছিল। আমি দুজনের কাছেই যাব, এবং অবশ্যই সায়ন্তন বাবুর কাছে যাব, যার দল বিজেপি বলছে যে সিএসসি কে স্কেপগোট করা হচ্ছে, বলির পাঁঠা করা হচ্ছে, কারণ এই মুহূর্তে সরকারের স্কেপগোট প্রয়োজন। আমি দ্রুত একবার আপনাদের দেখাতে চাইবো, যেহেতু পরিষেবার কথা হলো, মানুষের কষ্ট পাওয়ার কথা হলো, বেহালা এবং সোনারপুর এই দুই এলাকার মানুষ ঠিক কতটা কষ্টে আছেন এই মুহূর্তে। এখনো পর্যন্ত আমরা আধারেই আছি। আমার স্ত্রীও অসুস্থ হয়ে পড়ছেন, আর আমি তো নিজেই রুগ্ন। বুধবার উম্পুনের তাণ্ডবের পর থেকে বিদ্যুৎ সংযোগ নেই, মিলছে না জল, মোবাইলে চার্জ শেষ। 5 দিন ধরে এমনই অবস্থায় দিন কাটাতে হচ্ছে বলে দাবি বেহালার অধিকাংশ বাসিন্দার। এদের মধ্যে একজন বিদ্যাসাগর কলোনির বাসিন্দা 70 বছরের সোমনাথ বসু। নিয়মিত নেবুলাইজার নিতে হয়, কিন্তু সোমবার সকাল পর্যন্ত বাড়িতে বিদ্যুৎ আসেনি, লাইট ফ্যান বন্ধ। দমবন্ধ পরিস্থিতিতে আরও অসুস্থ হয়ে পড়ছেন বৃদ্ধ। আমি নিজেও অসুস্থ মানুষ, আমার সিওপিডির প্রবলেম আছে, এবং যে কারণে আমাকে নেবুলাইজার এবং ইনহেলার ইত্যাদি প্রভৃতির ওপরেই ভরসা করে থাকতে হয়। আমরা বারংবার সিএসসিকে বলার চেষ্টা করেছি, সেই দুর্যোগের দিন থেকে তারা ফোন ধরার কোনো প্রয়োজন মনে করেনি। আইটি সেক্টরে চাকরি করেন এই বাড়ির মেয়ে, লকডাউনে ওয়ার্ক ফ্রম হোম করছিলেন, কিন্তু ঘূর্ণিঝড়ের পর থেকে বাড়ির ফোন বা ইন্টারনেট কাজ করছে না। এই অবস্থায় চাকরি টিকবে কিনা সেই আশঙ্কা তৈরি হয়েছে।
আমি বাড়ি থেকে অনলাইন কাজ করি, আমি কোনো মোবাইল বা ফোন কিছু রিচার্জ করতে, এখানে ইলেকট্রিসিটি না থাকার জন্য চার্জ করতে পারছি না। তাছাড়া এই এলাকায় নেটওয়ার্ক নেই, ফোন থেকে জানানোর সুযোগটা না থাকাতে আই অ্যাম অন দ্য ভার্জ অফ লুজিং মাই জব। বেহালায় এখন তুঙ্গে জেনারেটরের চাহিদা। পর্ণশ্রীর ঘোষ পরিবার দুদিন আগে জেনারেটর ভাড়া করে পাম্প চালিয়ে ট্যাঙ্কে জল তুলেছিলেন, কিন্তু সেই ট্যাঙ্ক এখন খালি হওয়ার পথে। যে পরিমাণে জেনারেটর লাগছে, হয় ওনাদের জেনারেটর খারাপ হয়ে যাচ্ছে, আবার দুদিন পরে যখন আমরা পাচ্ছি তখন সেখানে ওদের ফোন খারাপ হয়ে যাচ্ছে, বলছে আমরা পারছি না, আমরা সার্ভিস দিতে পারছি না। মানে আমি শনিবার একবার তুলেছি, আজকে সোমবার আমি ওনাকে যোগাযোগ করব, যদি পাই, কারণ ফোনে কানেকশন পাচ্ছি না। বাড়িতে বিদ্যুৎ নেই, চার্জ দেওয়ার জন্য বাড়ির সবার মোবাইল ফোন অফিসে নিয়ে যেতে হচ্ছে গৃহকর্তাকে। না আছে ফোনের চার্জ, আপনি পুরো জগৎ বিচ্ছিন্ন, কারোর সাথে যোগাযোগ নেই, কিছু নেই। আপনি আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় বা আপনার পরিজন যে হয়তো অসুস্থ থেকে কিরম আছে সেইটুকু পর্যন্ত আপনি জানতে পারছেন না। গতকাল এক বন্ধু এসে আমাকে একটা পাওয়ার ব্যাংক দিয়ে গেল, বলে এই সময় তোর এটা খুব লাগবে, তুই এটা রাখ। আমি সত্যি পেয়ে ভাবলো যে হ্যাঁ, এর থেকে ভালো বোধহয় এই সময়তে সাহায্য হতে পারে না। সোমবার বিদ্যুতের দাবিতে পর্ণশ্রী থানায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বেহালার বনমালী নস্কর রোডে চট্টোপাধ্যায় পরিবারের বাড়ির সামনেই ভেঙে পড়েছে ল্যাম্পপোস্ট। কবে বিদ্যুৎ আসবে জানা নেই কারুর। এই পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে অন্য পাড়া। বেহালার ১৩২ নম্বর ওয়ার্ড বনমালী নস্কর রোড, 6 দিন ধরে ঝড়ের পর থেকে কোনো রকম বিদ্যুৎ নেই। এই যে পাখাটা ঘুরছে, বিদ্যুৎ কিন্তু এ বাড়িতে না থাকা সত্ত্বেও পাশের একটি এলাকায় যেখানে বিদ্যুৎ রয়েছে সেখান থেকে তার দিয়ে টেনে গোটা বাড়ির মধ্যে একটি মাত্র ঘরে একটা ব্যবস্থা করা হয়েছে পাখার। সিএসসি গিয়ে আমাদের একটা করে লালিপাপ ধরিয়ে দিয়েছে, এই এক্ষুনি যাচ্ছে ওক্ষুনি যাচ্ছে। তারপরে ওখান থেকে হাঁটতে হাঁটতে সে ক্যালকাটা পর্ণশ্রী থানায় গেছি। পর্ণশ্রী থানায় যেতে বলছে দেখুন এটা তো আমাদের আইন শৃঙ্খলার রক্ষা করার জন্য, আমরা তো আর সিএসসির লাইট জুড়তে যাব না। বেহালার মতো একই ছবি দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে। বিদ্যুৎ নেই সোনারপুর থানা এলাকার বেশ কিছু এলাকায়, যেমন 17 নম্বর ওয়ার্ডের নন্দন কলোনির ঘোষ পরিবার। বাড়িতে 3 জন প্রবীণ নাগরিক, তার মধ্যে একজনের সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে। 6 দিন ধরে আমরা জল পাচ্ছি না, ভাত রান্না করার পর্যন্ত জল নেই, আমাদের রুটি খেয়ে দিন কাটাতে হচ্ছে। পানীয় জলের প্রচণ্ড অভাব, মিউনিসিপ্যালিটি থেকে যতটুকু জল দেয় ওইটুকু জল খেয়ে আমরা সারাদিন কাটাই। তার ভিতরে বাড়িতে অসুস্থ লোক আছেন, এইভাবে আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি। এই যে ঘোষবাড়ি চিত্র, এই চিত্রটাই কিন্তু রাজপুর সোনারপুর পুরসভার বিস্তীর্ণ এলাকার মানুষের ক্ষেত্রে কিন্তু একই রকম। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আলো, বিদ্যুৎ, জল নেই। প্রত্যেকটা এলাকার মানুষই কিন্তু ঠিক একইভাবে ভুক্তভোগী হচ্ছেন। সুতরাং তারা চাইছেন প্রশাসন যেন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে এ বিষয়ে। ঝড় চলে গেছে 5 দিন হলো, দুর্ভোগের অবসান হবে কবে? সেই উত্তরই এখন হাতড়ে বেড়াচ্ছেন হাজার হাজার মানুষ। অরিত্রিক ভট্টাচার্য, হিন্দোল দে ও প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ। আপনাদের এই অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে আজকে আমার অতিথিরা বা আমরা যত কথা বলবো তার থেকে অনেক বেশি কথা তুলে আনবো আপনাদের, যারা এই মুহূর্তে কষ্টে রয়েছেন। বেহালা এবং সোনারপুর এই 2 এলাকার মানুষের কষ্ট দেখালাম। এবার আসবো সায়ন্তন বাবুর কাছে, কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে নেব যে সিএসসি নিয়ে আজকের পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরাদ হাকিম তিনি বলেছেন যে কেন সিএসসি আগে অ্যাসেস করতে পারল না। এনাফ ইজ এনাফ এবং লোডশেডিংয়ের সঙ্গে গাছ কাটার কাজ, এ দুটো সম্পূর্ণ আলাদা কাজ। লোডশেডিংয়ের সঙ্গে পুরসভার কোনো সম্পর্ক নেই। দিলীপ ঘোষ বলছেন যে সিএসসিকে দোষ দিয়ে কোনো লাভ নেই, একটা সংস্থার ঘাড়ে দোষ দিয়ে বাঁচার চেষ্টা করা হচ্ছে। কি বলছেন নেতারা এবার দেখাবো। উমপুনের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে কলকাতা ও জেলার বিস্তীর্ণ অঞ্চল। উপড়ে গিয়েছে শয়ে শয়ে গাছ। 5 দিন পরেও সব জায়গায় আসেনি বিদ্যুৎ। 5 দিন ধরে কার্যত বিভীষিকার মধ্যে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে বর্তমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে তরজা তুঙ্গে। কেন্দ্র ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে মৃতের পরিবার ও ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছে, কিন্তু তা সরাসরি অ্যাকাউন্টে দেওয়ার দাবি তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি। এই টাকা ঠিকঠাক কাজে লাগুক, পীড়িত মানুষের কাছে যাক, এই ব্যবস্থার জন্য আমরা কেন্দ্র সরকারকে বলেছি যে টাকা আপনারা পাঠাবেন ক্ষতিগ্রস্ত মানুষকে অ্যাকাউন্টে পাঠান। বিভিন্ন জায়গায় এখন বিদ্যুৎ না ফেরা নিয়ে সিএসসির কোর্টে বল ঠেলেছেন কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। লোডশেডিং এর সমস্যার সাথে গাছ কাটাকে আপনি গুলিয়ে দেবেন না। তার ছিঁড়ে গেছে, কোথাও কিছু হয়েছে, সেটা সিএসসি, সেটার সাথে কলকাতা পৌরসভা ইচ্ছা করলেও পারে না। সিএসসি কে আমরা চাপ দিতে পারি, সেটা আমরা করছি।
মুখ্যমন্ত্রীও করেছেন, চিফ সেক্রেটারি রোজ করছেন, আমাদের কমিশনার রোজ ফোন করে করে এখানে পাঠান, ওখানে করুন করছি। ওইটা পৌরসভার কাজ না, এটা জলের কাজ না বা ড্রেনের কাজ না। রাজ্যের খাদ্যমন্ত্রীর গলায় অবশ্য সিএসসি নিয়ে কিছুটা হলেও ভিন্ন সুর শোনা গিয়েছে। আমি নিজে বলছি ক্যালকুলেশন পয়সা আমার সাথে যোগাযোগ অনেক বেশি আছে, তাহলে লোক আনতে পারেনি, তাদের লোক ছিল না। আমি ক্যালকুলেটর সাপ্লাইকে বহুভাবে হেল্প করেছি, লোক নেই তাদের কাছে, করবেন 1 লক্ষ লোক রেখে দেবে আগের দিন, ঝড় তার আগের দিন রেখে দিলাম। কোথায় সুগার লিস্টিং মেনটেন করে কে রাখবে, কোথায় লোক পাবে 1 লক্ষ লোক? মানুষ যদি আর 2 দিন মানুষ যদি ওয়েট করে সব রিলিজ হয়ে যায়। এই প্রেক্ষাপটে কার্যত সিএসসির পাশে দাঁড়িয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। সিএসসি বলছেন সিপিএম এনেছে, টিএমসি আসার পরে 3 গুণ ইলেকট্রিক বিলের রেট বেড়েছে। বঙ্গবিভূষণ পুরস্কার কাকে দিয়েছে? সিএসসির মালিককে কে দিয়েছে? মমতা ব্যানার্জি দিয়েছেন। মমতা ব্যানার্জির আঁকা ছবি, পেঁচার ছবি 1 কোটি টাকা দিয়ে কে কিনেছে? সিএসসির মালিক কিনেছে। প্রথমবার একটা বড় ঝড় এসছে, তাতে আপনারা চিত হয়ে গেলেন। মানুষ চিৎকার করছে, জল নেই, রাস্তাঘাট নেই, বিদ্যুৎ নেই, ফোন করতে পারছে না। জাদুকাঠি লাগে না, হাতে কুড়ুল ধরতে হয়, কোদাল ধরতে হয়, কাটারি ধরতে হয়, সে ধরার জন্য কবজির জোর লাগে। কলকাতার বিভিন্ন জায়গায় ভেঙে পড়া গাছ সরানোর কাজ শুরু করেছে সেনা। বিভিন্ন জায়গায় এই কাজে হাত লাগাতে দেখা গিয়েছে রাজনৈতিক নেতাদেরও। হাওড়ার ডোমজুড়ে গাছ সরানোর কাজে সাহায্য করেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সল্টলেকে এজে ব্লকে রাস্তায় পড়ে থাকা ভাঙা গাছের ডালপালা সরাতে দেখা যায় মেদিনীপুরের বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে। সুযোগ এসেছে, সেজন্য হাতে হাত বেঁধে না রেখে হাতে কুড়ুল ধরে, সাদে কাটারি ধরে রাস্তায় নেমে আর্মির লোকেরা কিছু সাফ করেছেন। সেজন্য পাড়ার ভিতরে রাস্তাগুলো সাফ করার জন্য আমি আমাদের কর্মীদের আহ্বান করেছিলাম। আমি তো সকাল থেকেই বেরোই, কদিন ধরে সল্টলেকে ঘুরছিলাম, নিজের পাড়াতেই ঢুকতে পারছিলাম না গাড়ি নিয়ে। তা আমার মনে হয় মানুষের যে কষ্ট, এটা আমরা খানিকটা কম করতে পারি। এ নিয়েও শুরু হয়ে গিয়েছে বাকযুদ্ধ। কিছু দেখেছেন বাড়িতে বসে দেখেন, ওনাকে বলুন না একবারকে হেমনগর কোস্টাল গার্ডে যা, শামসেরনগর যা, নাটকবাজি করতে করতে এই জায়গায় পড়েছেন। নাটকের তো শিখতে হবে মমতা ব্যানার্জির কাছ থেকে, সারা জীবন নাটক ছাড়া কিছু করেননি। 18টা রাজ্যে আমরা ক্ষমতায় আছি, মানুষ আমাদের কাজ দেখে আমাদের ভোট দিয়েছে, পশ্চিমবাংলায় দেবে। দিলীপ ঘোষ রাস্তায় বেরোলে ওদের কষ্ট হচ্ছে, আমাকে আটকানো হচ্ছে পুলিশ দিয়ে। আরে পুলিশগুলোকে লাগালেও তো রাস্তাঘাট পরিষ্কার হয়ে যেত। শনিবার ও রবিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার সময় দিলীপ ঘোষকে আটকায় পুলিশ। তা নিয়ে তৃণমূলকে নিশানা করেছেন রাজ্য বিজেপি সভাপতি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। আমি সুন্দরবনেই যাচ্ছিলাম, ওদের বুক ফেটে যাচ্ছে, কারণ দিলীপ ঘোষ গেলে 1000 লোক বেরিয়ে আসবে কাজ করার জন্য। মমতা ব্যানার্জি বা ববি হাকিম ডাকলে কেউ আসবে না। ওনাকে বলুন না একবারকে হেমনগর কোস্টাল গার্ডে যা, শামসেরনগর যা, স্যান্ডেলবিল যা, জানে ওগুলো কোথায়? ওগুলো উনি জানেন যে ওগুলো কোথায়? বিজেপি দলটাই নাটকের দল হয়ে গেছে। সব মিলিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ আর রাজনীতিকদের তরজা দুটোই শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না আপাতত। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট আই এম সুমন দে, সরাসরি আপনাদের মন্তব্য যদি পাঠান আমি দ্রুত সেই মন্তব্য কয়েকটা পড়ে দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যেই প্রায় 7,500 মন্তব্য এসে গেছে। আমি সরাসরি চলে যাব সায়ন্তন বসুর কাছে। সায়ন্তনবাবু, আপনি শুনলেন যে পার্থ ভৌমিক একেবারে স্পষ্ট বলছেন যে সিএসসি বেসরকারি সংস্থা, তাদের ব্যর্থতার দায় নিতে হচ্ছে রাজ্য সরকারকে। না, যখন এত খারাপ সংস্থা, আমরা তো বলেছি যে বিদ্যুতের দাম কলকাতাতে সব থেকে বেশি, পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম সব থেকে বেশি। পশ্চিমবঙ্গে শুধু বিদ্যুতের দাম বেশি নয়, এই সিএসসি সংস্থার মালিক মুখ্যমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুর যান, শিল্প নিয়ে আসবেন বলেন, এখনও কোনো শিল্প এনেছেন বলে জানা নেই। এ তো আমাদের রাজ্য সভাপতি বললেন যে মুখ্যমন্ত্রীর ছবি কিনেছেন। এমনকি যারা বলছেন এনাফ ইজ এনাফ, সেই দলের নেতাদের ছেলেমেয়েরাও সিএসসিতে চাকরি পাচ্ছেন। অন্য কেউ পশ্চিমবঙ্গের চাকরি পান আর না পান, তৃণমূলের নেতা ছেলে মেয়েরা তো সিএসসিতে চাকরি করছেন। কাজেই তার থেকে ছবি বিক্রি করব, তাকে তার সংস্থায় নিজের পরিবারের লোকজনকে কর্মসংস্থান দেব, তাকে সিঙ্গাপুর নিয়ে যাব, আবার তাকে বলবো এনাফ ইজ এনাফ, তাকে বলবো তুমি কাজ করছো না। বামফ্রন্ট সরকার খুব অন্যায় করেছে সিএসসিকে দিয়ে, বেআইনি কাজ করেছে, অবৈধ অনৈতিক কাজ করেছে। মুখ্যমন্ত্রীর উচিত আইনের পরিবর্তন ঘটানো, প্রয়োজনে কেন্দ্র সরকারের কাছে যান, যদি কেন্দ্রের কোনো বিষয় থাকে আইনের পরিবর্তন করিয়ে সিএসসির হাত থেকে বাংলার মানুষকে, কলকাতার মানুষকে মুক্ত করুন। পার্থদা, মানে আমাদের বিধায়ক পার্থ ভৌমিক যেটা বলছেন যে সব জায়গায় WBSADL খুব ভালো কাজ করছে, এটা সম্পূর্ণ ঠিক কথা নয়। গতকাল আমি নিজে হুগলির জাঙ্গিপাড়াতে গেছিলাম, নিজের চোখে দেখে এসেছি বিদ্যুতের বউ সেখানে পৌঁছায়নি কোথাও। এখন কি আপনারা তো কলকাতাতে বেশি দেখাতে পারছেন,
কলকাতার চোখের সামনে ঘটছে, চ্যানেলের ফুটেজ কলকাতায় বেশি নিচ্ছে। চলে যান হাবড়ায়, চলে যান পার্থদার কেন্দ্রে, চলে যান হুগলিতে, চলে যান মেদিনীপুরে, সেখানে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুতের ইলেকট্রিসিটির পর্যন্ত নেই। এই সমস্যা আছে। আর সিএসসির সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের একটা অনৈতিক যোগসাজশ আছে। নির্বাচনের সময় ফান্ড নেব আর সেই সিএসসি কে বলবো এনাফ ইজ এনাফ, এটা হতে পারে না। পার্থ ভৌমিক, আমি সায়ন্তনদা বললেন যে আমার বিধানসভা কেন্দ্র ইলেকট্রিসিটি আসেনি। আমি সায়ন্তনদাকে অনুরোধ করব একটু কষ্ট করে এসে নৈহাটির মানুষের সাথে কথা বলে যেতে। 24 ঘন্টার মধ্যে 70% জায়গায় এসছে, 36 ঘন্টার মধ্যে 100% জায়গায় এসছে। আমি এর মধ্যে যাচ্ছি না। আমি যেটা প্রথমেই বলেছি যে সায়ন্তনদাদের এইটা দেখে অন্তত একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে একটা অনুরোধ করা উচিত যে যেরকম ভাবে সরকারি সংস্থা বেসরকারি হাতে বিক্রি করে দেওয়া হচ্ছে এটা যেন এবারে বন্ধ হয়। সিএসসি দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত, কারণ সরকারি সংস্থার যে দায়বদ্ধতা মানুষের প্রতি থাকে, কোনো বেসরকারি সংস্থার সেই দায়বদ্ধতা মানুষের প্রতি থাকে না। অতএব সরকারি সম্পত্তিগুলোকে সুরক্ষিত রাখা সরকারের কাজ। আমি বলছি আমাদের আলোচনাটা পুরোটাই সিএসসি নির্ভর হয়ে যাচ্ছে। পার্থদা, আমি জাস্ট একটু আপনাকে মনে করিয়ে দিই যে প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায় তিনিও বলছেন যে সম্পূর্ণ প্রস্তুত থাকা উচিত ছিল, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হওয়া উচিত ছিল। অর্থাৎ সম্পূর্ণ প্রস্তুতি ছিল না, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়নি। সব থেকে বড় প্রমাণ এই মুহূর্তে দুর্ভোগে থাকা মানুষগুলো। পার্থদা, একদম একদম। প্রথম হচ্ছে দুর্ভোগের চরিত্র অদ্ভুত। মানে এক হচ্ছে দুর্ভোগের দিন বিদ্যুৎ সৃষ্টি হয়ে মারা গেছে, দুর্ভোগ থেকে যত দূরে সরে গেছি মানুষ বিদ্যুতের অভাবে হাহাকার করেছে। বিদ্যুৎ সেই সময়গুলো জল জমে আছে এক জায়গায়, আর এক জায়গায় হচ্ছে জল পাচ্ছে না বলে মানুষ হাহাকার করছে। এই গোটা এপিসোডটাতে যদি বলেন যে প্রযুক্তি নির্ভর ঢঙে আমরা এই প্রথম সম্ভবত এত বড় একটা ঝড়ের আগাম পূর্বাভাস পেয়েছি। ঝড়ের লেজ কোথায় যাবে, চোখ কোথায় যাবে, কবে, এভরিথিং ওয়াজ ক্লিয়ার। কিন্তু একটা জিনিসই আনক্লিয়ার, সেটা হচ্ছে যে সরকার এবং পুরসভার প্রস্তুতির বিষয়টা, এমনকি তার সাথে সিএসসিও বটে। আমি যেহেতু সিএসসির আলোচনা হচ্ছে আমি ওখানে যাচ্ছি না। পুরসভার ক্ষেত্রে আমি বলছি যদি বিপর্যয় মোকাবিলা তখনই করা যায় যখন বিপর্যয় সম্পর্কে আপনার একটা ধারণা থাকে এবং সেই ধারণা গড়ার কোনো চেষ্টা থাকে। আমি বলছি এখানে দাঁড়িয়ে এই পূর্বাভাসটা যেটা হচ্ছে টেকনোলজি ড্রিভেন পূর্বাভাস যেটা আমরা পেলাম, তাহলে এর নেট রেজাল্টটা কি? আমি এর আগের দিন অনুষ্ঠানে এসেছিলাম, আপনাকে বললাম যে এখানে কলকাতা শহরে 5,500 গাছ পড়লো এবং একই সাথে সন্ধ্যেবেলায় আপনার রিপোর্টিং দেখছি 22খানা টিম মিলে সেই গাছ সরানোর কাজ করছে। কোন অঙ্কের নিয়মে বলুন 15 দিনের আগে 22খানা টিম মিলে হচ্ছে এই গাছ সরাতে পারে? গাছের সাথে জড়িয়ে আছে তারপরে হচ্ছে ইলেকট্রিসিটি রিভাইভাল। মেয়র যতই বলুন বা প্রশাসক যতই বলুন যে গাছ না সরলে ইলেকট্রিসিটি রিগেইন করানো যাচ্ছে না, সিএসসির লোক এসে বলছে যে আমার হাতে অত পোল নেই, আমি সামলাবো কি করে? তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে তাহলে কার পোল নেই, কার তার নেই, কার প্রেডিকশনের গন্ডগোল? পুরসভা দাঁড়িয়ে কি করছিল? মানুষ তো এখন উল্টোটাই বলবে। কথা যখন হচ্ছে আমি অবশ্যই পার্থ ভৌমিকের কাছে যাব। তার আগে কলকাতা পুরসভা তৃণমূলেরই 2জন প্রাক্তন মেয়রের সঙ্গে আমরা কথা বলেছি। কি বলছেন তারা? কেন এই প্রস্তুতির ঘাটতি অথবা কেন এই দুর্ভোগের ছবিটা এত প্রলম্বিত হচ্ছে দেখব। রোগী ভেন্টিলেশনে চলে যাবার পর চিকিৎসা করা হচ্ছে, কিন্তু যদি ভালো ডাক্তার হয় তাহলে আগেই রোগটা কত দূর যেতে পারে তার জন্য ইমিডিয়েট কি করার দরকার, ইন্টারিং কি করার দরকার, ফাইনাল কি করার দরকার সেটা কিন্তু করতে পারত। সব সতর্কতা নেওয়া হয়েছে, কিন্তু 5,500 গাছ কোনো সতর্কতাতে কারোর ক্ষমতা নেই যে 5,500 গাছকে একদিনে পরিষ্কার করে দেওয়ার ক্ষমতা কারণ নেই। একজন কলকাতার প্রাক্তন মেয়র, আরেকজন সদ্য বিদায়ী বর্তমানে কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারম্যান। উম্পুন পরবর্তী পরিস্থিতিতে কলকাতাবাসীর দুর্ভোগ নিয়ে এবার বাকযুদ্ধে জড়ালেন 2জন। উম্পুনের তাণ্ডবের 5 দিন পরেও কলকাতার বহু জায়গায় বিদ্যুৎ ফেরেনি। এই বিপর্যয়ের দায় সিএসসির ঘাড়েই ঠেলেছেন ফিরহাদ হাকিম। সিএসসিকে ডেকে বললাম এনাফ ইজ এনাফ। লোডশেডিং এর সমস্যার সাথে গাছ কাটাকে আপনি গুলিয়ে দেবেন না। সিএসসিকে আমরা চাপ দিতে পারি, সেটা আমরা করছি। যদিও এই যুক্তি মানতে রাজি নন শহরের প্রাক্তন মেয়র। এই ব্যর্থতার দায়িত্ব নির্দিষ্টভাবে পৌর প্রশাসনের যে যিনি চেয়ারম্যান তিনি নির্দিষ্টভাবে স্বীকার করে নিয়েছেন। তার সাফল্যের দেয় সিএসসির সঙ্গে মিলিয়ে বা অন্য সংস্থার সঙ্গে কাজ করতে গিয়ে তার সঙ্গে মিলিয়ে যখন হয় তখন সেই সাফল্যটা তো আমরা দাবি করি। তাহলে এই ব্যর্থতার দায় স্বীকার করতে কেন অনীহা? নিশ্চিত কলকাতা কর্পোরেশনের কর্মীদের ওপর আমি
অত্যন্ত গর্বিত। কাজ আমি করছি, কলকাতা কর্পোরেশনের কর্মীরা করছে। তাদের এই প্রতিষ্ঠানের পার্ট হতে পেরে আমি নিজেকে গর্ব অনুভব করছি। উমপুনের পর দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা গেল না কেন? ভেঙে পড়া গাছ দ্রুত সরিয়ে বিদ্যুৎ পেরানো গেল না কেন? সাধারণ মানুষ এই প্রশ্ন তুলে পুরসভার সঙ্গে সিএসসির সমন্বয়ের অভাবকেই দায়ী করছেন, যদিও ফিরহাদ হাকিম এই অভিযোগ মানতে নারাজ। আমি ওনাকে ছোট করতে চাই না। পার্ট টাইম মেয়র আর ফুল টাইম মেয়রের মধ্যে তফাৎ আছে। আপনারা নিজেরাও জানেন যে কিভাবে আমি দৌড়েছি। যদিও তার পূর্বসূরি এই যুক্তি মানতে নারাজ। আমফানের যে প্রেডিকশন ছিল, সেই প্রেডিকশনটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবার নেওয়া হয়নি বলে আজকে 20 তারিখের পর ঘটনা ঘটে যাবার পর আজকে যখন মানুষ কোনো জায়গায় পানীয় জল থেকে বিচ্ছিন্ন, বিদ্যুৎ বিচ্ছিন্ন, সেইখানটায় দাঁড়িয়ে এই পর্যালোচনা করে ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েও অন্য সংস্থাকে নির্দিষ্ট করে সামনে রাখা, এটা কোনো বিষয় বলে আমি মনে করি না। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও। এটা আমি এই ঝগড়ার মধ্যে যাব না। শোভন কি বলেছে, রামবাবু কি বলছে, শ্যামবাবু কি বলছে, আমার এখন লক্ষ্য হচ্ছে যে আমার অঞ্চল এবং আমাদের রাজ্যের, আমাদের এই শহর তার ছন্দে ফিরুক। এই ছন্দে ফেরা নিয়ে এই ঝগড়া কে কাকে কি করছে এই দেখার মতন মানসিকতা আমার নেই। সেই মানসিক যন্ত্রণা নিয়ে আমি কথা বলতে পারবো। 2010 থেকে 2018 পর্যন্ত কলকাতা পুরসভায় মেয়রের দায়িত্ব সামলেছেন শোভন চট্টোপাধ্যায়। তারপর মেয়র পদে ইস্তফা দিয়ে তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগ দেন। কিছুদিন পর থেকেই অবশ্য বিজেপির সঙ্গে তার দূরত্ব বাড়তে শুরু করে। ভাইফোঁটার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তৃণমূলে ফেরার জল্পনাও উস্কে দেন। কিন্তু এবার ফিরহাদ হাকিমের সমালোচনা কি অন্য ইঙ্গিত দিচ্ছে? প্রশ্ন রাজনৈতিক মহলে। কৃষ্ণেন্দু অধিকারী ও সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ। আর এক প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়, যেদিন এই মুহূর্তে অত্যন্ত সিনিয়র মন্ত্রী, ক্যাবিনেট সদস্য তো বটেই, ঠিক কি বলছেন তিনি দেখাবো। হবার পর নাবা নয়, নাবার আগেই আমরা অনেক আগেই 7 দিন আগে আমরা খবর পেয়েছি। কাজেই তখন থেকেই আমাদের প্রস্তুতিটা কমপ্লিট যুদ্ধ করবার মতন করে থাকা উচিত আর কি। আমি সরাসরি পার্থ ভৌমিকের কাছে যাব। পার্থদা, এক তো দেখুন 7 দিন আগে প্রি অ্যানাউন্সড একটা ঝড়, এবং আবার বলছি আমার জ্ঞানে প্রথম ঝড় যেটার গতিবেগ অবধি হুবহু মিলে গেল। সিএসসি অফিসে গিয়ে আমি দ্য টেলিগ্রাফ পত্রিকায় পড়লাম যে মুখ্যমন্ত্রী বলছেন যে জেনারেটরের ব্যবস্থা করতে, লোক ছুটিতে কেন। আমি বলছি মুখ্যমন্ত্রী সিএসসি ভিক্টোরিয়া হাউসে গিয়ে এটা বলতে হবে কেন? বিদ্যুৎ সরবরাহ একটা এমার্জেন্সি সার্ভিস। লকডাউন বুঝলাম, লকডাউনের জন্য কর্মীরা চলে গেছে, এটা তো 7 দিন আগে এই বিষয়টা একেবারে আমি বলছি হুবহু আবহাওয়া দপ্তর মিলিয়ে দিয়েছে। সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে, ধরুন এই গতিতে কোনো ঝড় কলকাতা শহর ছুঁলে তাতে 5,500 গাছ পড়বে, এটাও তো প্রেডিক্টেবল। কলকাতা শহরে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে যখন একটা ঝড় হয়, আমরা দেখি দক্ষিণ কলকাতার যে অংশটা সবুজ তার একটা বড় অংশ স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে যায়, তার কারণ গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। এইখানেই প্রস্তুতির প্রশ্নটা আসে পার্থভৌমিক। না, আমার বক্তব্য হচ্ছে আমাদের জনাব ফিরহাদ হাকিম যতবারই সিএসসির সাথে কথা বলেছেন ততবারই সিএসসি বলেছে আমরা প্রস্তুত আছি, আমরা সামলে নেব। স্বাভাবিকভাবেই এটা তো সরকারি সংস্থা না। আমি যে কথাটা বারবার বলার চেষ্টা করছি সুমনদা, এটা একটা বেসরকারি সংস্থা, তারা দায়িত্বে আছেন। তারা যখন অভয় দিচ্ছেন যে আমরা সামলে নেব, আমাদের তো স্বাভাবিকভাবে তাদের উপরেই নির্ভর করলেন। কিন্তু আমি বলছি সেই অ্যাসেসমেন্টটা করতে দেরি হলো কেন? আজকে 72 ঘন্টা অপেক্ষা না করে তার আগে যদি সেনাবাহিনী, তো কোনো রাজনৈতিক দল নয়, দেশের সেনাবাহিনীকে ডাকলে আপনার মনে হয় না যে এই আরো অনেক দ্রুততায় কাজটা এগোতে পারত? আমরা কিন্তু শুনুন, একটা আপনার উপরে যখন একটা আঘাত আসবে, এই আঘাত আসার পরে একটা ট্রমা কাজ করে। আমি জানি না আমি আপনাদের বোঝাতে পারছি কিনা। এইটা করতে কিন্তু একটা দিন চলে গেছে। এই একটা ট্রমা কাজ করে যে এত বড় একটা ভয়ঙ্কর জিনিস আমি আমার জীবদ্দশায় দেখিনি।
আমি 80 আমি বছরের বলছি বয়স- নাগরিকদের ট্রমা কাজ করে, কিন্তু আমি বলছি প্রশাসনের শীর্ষকর্তাদের ট্রমা কাজ করলে তো মুশকিল। তারা তো সম্পূর্ণ প্রস্তুতির মাধ্যমে পুরো জিনিসটাকে একদম এই মানে ট্রমা মুক্ত করবে মানুষকে, এটাই তো তাদের দায়িত্ব। আমি আপনার কথা স্বীকার করছি যে এত বড় একটা ঝড় একটা আঘাত, একটা অভিঘাত সৃষ্টি করে, কিন্তু আমি বলছি যে কাজটা ধরুন বেসিক্যালি যে 5টা সেনাবাহিনীর আমি অংশ দেখেছি, তারা কিন্তু কলকাতায় গাছ কেটে, দ্রুততার সঙ্গে গাছ কেটে রাস্তাগুলোকে আবার স্বাভাবিক জায়গায় ফিরিয়ে দিল, যেটা অ্যাকচুয়ালি করার কথা ছিল পুরসভার। আমার বক্তব্য যে যদি 72 ঘন্টা আগেই সেনাবাহিনীকে ডাকা হতো, তাহলে এই পর্যায়ে পুরো কাজটা 3 দিনের মধ্যে আমরা ধরতে পারি। ঠিক শনিবার অনওয়ার্ডস যেটা হয়েছে সেটা বৃহস্পতিবার অনওয়ার্ডস হতো, কাজটা অনেকটা এগিয়ে যেত। না না, আমি আপনার কথা অস্বীকার করছি না। হ্যালো, এটা তো আমি বলতে পারবো না, যেহেতু আমি প্রশাসনিক সিদ্ধান্তের মধ্যে নেই। কিন্তু আমি এটুকু মনে করি যে যেহেতু সিএসসি একটা অভয় দিয়েছিল যে আমরা করে দেব, তার উপর নির্ভর করে আমাদের 2 দিন দেরি হয়ে গেছে। আপনি বলতে পারেন এই নির্ভরতা করা আমাদের উচিত হয়নি, এটা আপনি বলতে পারেন, কিন্তু আমরা যেই বুঝেছি যে সিএসসি পারবে না, আমার মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু 1 সেকেন্ড সময় নেননি, সঙ্গে সঙ্গে তিনি সেনাবাহিনীর সাহায্য চেয়ে পরপর 3টে চিঠি দিয়েছেন। তার যে এটা মানুষকে সুরাহা দেওয়ার জন্য তার আন্তরিকতা, এটা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। তিনি কিন্তু যেই বুঝেছেন উনি পারবে না, সঙ্গে সঙ্গে পরপর 3টে চিঠি দিয়েছেন যাতে সৈন্যবাহিনীকে নামানো যায়। আমার একটাই বক্তব্য, আমরা কিন্তু মানুষের, দেখুন 2000 সালে যখন বন্যা হয়েছিল না, আমার নৈহাটিতে 12 দিন কোনো বিদ্যুৎ, কোনো জল, কিছু ছিল না। আমরা কিন্তু রাস্তায় নেমে এজিটেশন করিনি, আমরা কিন্তু রাস্তায় নেমে বিক্ষোভ করিনি, আমরা সরকারের সাথে সহযোগিতা করেছিলাম কি করে মানুষকে উদ্ধার করা যায়। আমার খারাপ লাগছে আজকে এই প্রতিকূল পরিস্থিতিতে যখন প্রকৃতির বিরুদ্ধে মমতা ব্যানার্জিকে লড়তে হচ্ছে, তখন কিছু মানুষ রাজনীতি করতে, নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে রাস্তায় নেমেছে। একদম, আই গট ইউ ক্লিয়ার। সায়ন্তন বসু, যে এই সময়ও আপনারা রাজনীতি করছেন, ঘোলা জলে মাছ ধরছেন, বিরোধী দলের ভূমিকা এটা নয়। সুমনদা, আমি আপনাকে মনে করাতে চাই 12 বছর আগে আয়লা হয়েছিল। আয়লার প্রেডিকশন কিন্তু আবহাওয়া দপ্তর 100% মেলাতে পারেনি। ঠিক তখন মনে করা হয়েছিল কলকাতার ওপর দিয়ে ঝড় যাবে যাবে না, এ নিয়ে দোলাচল ছিল। তাও কিন্তু যদিও বাম আমলের ঘটনা, কিন্তু প্রশাসন সেই দোলাচলের মধ্যেও অনেক সতর্ক ছিলেন। আবহাওয়া দপ্তর আজ থেকে 20 বছর আগে এমন হাসাহাসি পর্যায়ে সাধারণ মানুষ আলোচনা করতেন, যদি বলতো বিকেলে বৃষ্টি হবে, তাহলে লোকে বলতেন তাহলে জামা কাপড় কেচে বিকেলে শুকোতে দিতে হবে, তার মানে বিকেলে রোদ উঠবে। কিন্তু এবার আবহাওয়া দপ্তর, কেন্দ্রের যে সংস্থা, তারা একেবারে পরিষ্কার ভাষায় বলেছিল ঝড় কলকাতাকে সব থেকে বেশি এফেক্ট করবে, কলকাতার মধ্যে সব থেকে বেশি বিপদ তৈরি হতে পারে। এবং 24 ঘন্টা আগে বলেনি, বেশ কয়েকদিন আগে বলেছিল, পর্যাপ্ত সময় ছিল। সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন চালানোর কোনো ইচ্ছা কারণ নেই। পার্থদা, মানে আমাদের বিধায়ক পার্থদা যেটা বললেন, আমি তো পার্থদাকে সমর্থন করছি। মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন সেনাবাহিনীকে, কেন? গাছ কাটার জন্য। গাছ কাটার জন্য সেনাবাহিনীকে প্রয়োজন হলো। কিন্তু সেনাবাহিনীকে যদি ঝড়ের আগে বলা হতো, ভারত সরকার সেনাবাহিনীকে স্ট্যান্ড বাই রেখেছিল, যেমন এনডিআরএফকে পাঠিয়েছে, যেমন কোস্টগার্ডকে তৈরি রেখেছিল, তেমন সেনাবাহিনীকে যদি বলা হতো আপনারা ইলেকট্রিক সাপ্লাইটাও দেখুন, সিএসসির অফিসে বসুন, সিএসসির সঙ্গে কথা বলুন, যে অধিকার রাজ্য এবং সেনাবাহিনীর আছে, তাহলে কিন্তু এই সংকট হতো না। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন, সংকটকালে অ্যাডমিনিস্ট্রেশন চালানোর যে ইচ্ছা এবং যে ক্ষমতা এই সরকারের নেই, এই সরকারের সে ইচ্ছাও নেই, এটা প্রত্যেক সময় প্রমাণিত হচ্ছে। আমরা বারবার বলছি 90,000 কোটি টাকা কেন্দ্র দিচ্ছে বিদ্যুতের জন্য, যে এন্ড বেনিফিশিয়ারিদের আপনি সুবিধা করুন, সেটাও করা হচ্ছে না। মানুষ খালি টাকা দিয়ে যাবে, হুকিং হয়ে যাবে, আর এইভাবে মানুষকে প্রতারণা করা হবে শুধু একটা প্রাইভেট সংস্থার নামে দোষ দিয়ে। এটা হতে পারে না, এটা দুর্ভাগ্যজনক। আমি যেটা বলতে চাই যে সেটা পার্থবাবু যেটা বলছেন, আমি বলবো যে আবার এই আইনটা একটু ভালো করে পড়ে নেবেন, যে একটা বিপর্যয় চলাকালীন, কারণ এটা তো একটা জাতীয় বিপর্যয়ের মতোই পরিস্থিতি, আমাদের রাজ্যের নিরিখে তো বটেই, যে উম্ফন, সেখানে দাঁড়িয়ে এই বিপর্যয় মোকাবিলা আইন ব্যবহার করে আপনি যে কোনো কোম্পানিকে, আপনার এখানে শহরে যারা বিদ্যুৎ পরিষেবার দায়িত্বে আছে, তাদেরকে আপনি বাধ্য করতে পারতেন, হোয়াট ইজ ইউর প্ল্যান, লেট মি সি, আমি দেখতে চাই, আমি নিশ্চিত হতে চাই তোমার পরিকল্পনা কি। কেউ করেননি কাজ তার আগে থেকে। 2, পুরসভা তার নিজের সামর্থ্য সম্পর্কেই তার কোনো ধারণা নেই।
যদি থাকতো, আমার কথা হচ্ছে ধরেই নিলাম যে পুরসভার অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার নেই, তাহলে আমার কথা হচ্ছে সীমিত সামর্থ্যে সরকারের অন্য দপ্তর ছিল, তাদের সিনক্রোনাইজেশন, আমি বললাম বন দপ্তর গাছ কাটার ক্ষেত্রে, অসামরিক প্রতিরক্ষা দপ্তর, দমকল, এগুলো নেমেছে অনেক পরে। গত 24 ঘন্টায় দমকল দপ্তর উল্লেখযোগ্য সাফল্য হচ্ছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না কেসের কেস। ফলে এখানে দাঁড়িয়ে আমি বলছি আরো একটা জিনিস, জানি না এই জিনিস ওরা এখনো করেনি কেন, যে কলকাতা শহরের স্যাটেলাইট ইমেজারি থেকে গ্রিন ডেনসিটি কোথায় কত সবুজ, এবং পূর্ব ঝড়ের অভিজ্ঞতা থেকে আপনি অনায়াসে বুঝতে পারতেন যে গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা কোন অঞ্চলে বেশি, সেই অঞ্চলে পরিকল্পনা করতেন অনেক বেশি ম্যান পাওয়ার দিয়ে। আমি পার্থ ভৌমিকের কাছে যাব, তার আগে দর্শকদের কাছে একেবারে স্পষ্ট ভাষায় একটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ত্রুটি বলবো, তার জন্য ক্ষমা চেয়ে নেব। আমি বিশ্বাস করি যে কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয়, আমাদের যাবতীয় দায়বদ্ধতা আপনাদের কাছে একেবারে প্রকাশ্যে ক্যামেরার সামনে আপনাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। বিষয়টা কি সেটাও কিছুটা খানিকক্ষণ আগে পার্থদা যেরকম বলছিলেন, সিএসসির রাজ্য সরকারের সূত্র তাই বলছে। কালকে স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে একাধিক টুইট করা হয়, একাধিক অফিসিয়াল ইনফরমেশন পাবলিক স্ফিয়ারে আনা হয় যে অমুক অমুক জায়গায় বিদ্যুৎ ফিরেছে। আজকে স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, কালকেও জানিয়েছিল, যে পুরোটাই সিএসসিকে উদ্ধৃত করে। তাতে এমন বহু জায়গার কথা বলা হয় যেটা এবিপি আনন্দেও, যেহেতু সরকারি তথ্য এবং সরকার একেবারে অফিসিয়ালি জনগণকে জানাচ্ছে, আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে যে সেই তথ্যগুলো জনগণের সামনে রাখা। তাতে বহু এলাকার তথ্য সম্পূর্ণ ছিল না, সম্পূর্ণ সঠিক ছিল না। বহু মানুষ আমাদের এই দফতরেও চলে আসেন, টেলিফোন করেন, তারা বলেন যে না, আপনারা লিখছেন যে আলো ফিরেছে, আসলে বিদ্যুৎ যোগাযোগ ফেরেনি। অনেকে এতটাও বলেন যে ওয়ার্ক ফ্রম হোম করছিল, বেসরকারি সংস্থায় চাকরি করেন, জানেন না ছাঁটাই হয়ে যাবেন কিনা। তার কারণ হচ্ছে যে বিদ্যুৎ সরবরাহ ফেরেনি, কোনো কাজ হচ্ছে না, মোবাইলে চার্জ দেওয়া হচ্ছে না, অসুস্থ রোগীরা, তার মধ্যে ডায়ালিসিসের রোগী আছেন, ক্যান্সারের রোগীরা আছেন, দুঃসহ অবস্থার মধ্যে পড়েছেন। বিশেষ করে কসবা এবং রিজেন্ট এস্টেট থেকে বহু টেলিফোন আসে। আমরা একেবারে ক্রস চেক করে দেখি যে তথ্য সিএসসিকে উদ্ধৃত করে স্বরাষ্ট্র দপ্তর রাজ্যে তারা জানিয়েছেন তা সঠিক কিনা। কি পেলাম আমরা আপনাদের সামনে? পাখা আছে কিন্তু ঘুরছে না, লাইট আছে অথচ জ্বলছে না, মোবাইল ফোন আছে কিন্তু বন্ধ, চার্জই নেই, পাম্প থাকলেও আপাতত অচল, ঘরে এক ফোঁটা জল নেই। ঘূর্ণিঝড়ের পর 5-5টা দিন কেটে গেলেও এখনো বিদ্যুৎহীন কলকাতার অনেক জায়গা। চরমে উঠেছে দুর্ভোগ, জায়গায় জায়গায় বিক্ষোভ। এরই মাঝে রবিবার রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে টুইট করে বলা হয়, সিএসসি তাদের জানিয়েছে যাদবপুরের একাংশ, সেলিমপুর, মুকুন্দপুর, সার্ভে পার্কের একাংশ, পাটুলি, রিজেন্ট এস্টেট, এনএসসি বোস রোডের একাংশে বিদ্যুৎ ফিরেছে। বেহালা চৌরাস্তা, জেমস লং সরণি, শিলপাড়ার একাংশ, লেকটাউন, যশোর রোডের একাংশ, নাগের বাজার, রাসবিহারী কানেক্টর, বিবি চ্যাটার্জি রোডের একাংশেও বিদ্যুৎ ফিরেছে বলে ওই টুইটে উল্লেখ করা হয়। পাশাপাশি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের ওই টুইটে রবিবার রাতে বলা হয়, সিএসসি তাদের জানিয়েছে লস্করহাট, পাতিপুকুর, বেলগাছিয়া, মানিকতলা মেন রোড, লর্ডস মোড়, হরিপদ দত্ত লেন, বখতিয়ার শাহ রোড এলাকার একাংশে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে। এইসব এলাকার পরিস্থিতি দেখতে আমরা পৌঁছেছিলাম সেখানে। রবিবার রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের টুইটে বলা হয়, সিএসসি তাদের জানিয়েছে সার্ভে পার্কের একাংশে কারেন্ট চলে এসেছে, কিন্তু সোমবার বিকেল 4টে নাগাদ আমরা যখন সেখানে পৌঁছলাম তখন বাসিন্দাদের অধিকাংশ দাবি করলেন তখনও পর্যন্ত বিদ্যুৎহীন তাদের এলাকা। আমার হাই প্রেশার আছে, কারেন্ট ছাড়া, পাখা ছাড়া আমি থাকতে পারি না। সবাই এসে কেন দেখে যাচ্ছে না যে এরকম একটা এরিয়াতে এত বৃদ্ধ আছে, তাদের কথা ও চিন্তা করা যাচ্ছে না। জল ছাড়া, লাইট ছাড়া কি করে আমরা এই বয়সে থাকবো? সিএসসি যে ইনফরমেশনগুলো দিচ্ছে পাবলিকের সামনে যে সার্ভে পার্ক অঞ্চলে কারেন্ট চলে এসছে, 80% 90% কাজ হয়ে গেছে সার্ভে পার্ক অঞ্চলে, কিন্তু বাস্তব পরিস্থিতি টোটালি অন্য রকমের দেখা যাচ্ছে এখানে। সোমবার বিকেলে সিএসসির তরফে দাবি করা হয় সার্ভে পার্কে কাজ চলছে। সার্ভে পার্কে আমরা লাস্ট 3-4 দিন ধরে বিভিন্ন, ওখানে অনেকগুলো ফল্ট হয়েছে, কোথাও গাছ পড়েছে, কোথাও ড্যামেজ হয়েছে, আমাদের পোল হচ্ছে, তো সেই জায়গাগুলো প্রত্যেকটাতেই আমাদের পার্ট বাই পার্ট রেস্টোর হচ্ছে। চরসুনার দিকটাও আমাদের এখন টিম গেছে, তারা পুরো জিনিসটাকে দেখা হচ্ছে। রিজেন্ট এস্টেটের একাংশেও বিদ্যুৎ ফিরেছে বলে রবিবার সিএসসিকে উদ্ধৃত করে জানিয়েছিল রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের টুইট, কিন্তু সোমবার দুপুর 2:30 নাগাদ সেখানে গেলে বহু বাসিন্দায় দাবি করেন তখনও পর্যন্ত সেখানে কারেন্ট আসেনি। না, কারেন্ট
লাস্ট 6 দিন ধরে আমরা কোনো কারেন্ট পাইনি। ধরুন টোটালি 15% অফ দি রিজেন্ট স্টেট, বাকি 85% আসেনি। আমি দেখতে পেলাম যে রিজেন্ট স্টেটে অধিকাংশ জায়গায় কারেন্ট চলে এসছে বা রিজেন্ট স্টেটে স্বাভাবিক অবস্থা ফিরে এসছে। এটা সর্বই মিথ্যে। আমি সিএসসিকে নিজে টুইট করে বলেছি যে আপনারা কি করে এটা ক্লেম করতে পারেন যেখানে আমাদের এখানে অধিকাংশ 90% জায়গায় কোনো কারেন্ট নেই। একই অভিজ্ঞতা এনএসসি বসু রোডের গাছতলা মোড়ের বাসিন্দাদের। অ্যাকচুয়ালি এই রোডটার ওপরে এখনো কিছু আসেনি, সেটা 20 তারিখে যে চলে গেছে 122 ঘন্টা উইদাউট ওয়াটার, উইদাউট ইলেকট্রিসিটি। এখনই খবর পেলাম এইরকম নাকি খবর এসছে যে আমাদের এই জায়গাটার লাইন রিস্টোর্ড হয়ে গেছে হোম ডিপার্টমেন্ট থেকে ওয়েস্ট বেঙ্গলের। কিন্তু আমরা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের এদিকে কিচ্ছু হয়নি। 122 ঘন্টা, নো ওয়াটার, নো ইলেকট্রিসিটি, নো টেলিফোন কানেকশন, নো এভরিথিং, নাথিং। স্বরাষ্ট্র দপ্তর সূত্রে দাবি, সিএসসি তাদের জানায় রিজেন্ট এস্টেটে রবিবারই বিদ্যুৎ সংযোগ করা হয়েছে। বেহালার সরসোনা এবং পূর্ব শহরতলির পঞ্চশায়র বাদ দিয়ে বাকি কলকাতাতেও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে। তারপরেও অনেক জায়গায় লোডশেডিং হচ্ছে। সিএসসি জানিয়েছে বুধবারের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হবে। সিএসসি আশ্বাস দিয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। এখনো পর্যন্ত আমরা 95% আমরা রেস্টোরেশন করে দিয়েছি। আজকে রাত্রিবেলা হয়ে যাবে, মানে যেখানে কাজ চলছে সেগুলোকে ফিনিশ করলে বাই দ্য এন্ড অফ দ্য ডে আজকে গিয়ে আমরা 95% পৌঁছে যাব। কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, যেসব এলাকার সমস্ত অংশে সোমবার দুপুর পর্যন্ত বিদ্যুৎ আসেনি সেখানে বিদ্যুৎ এসেছে বলে রবিবার তথ্য দেওয়া হলো কি করে? এই ভুলের দায় কার? সঞ্চয়ন মিত্র, ঋত্বিক মণ্ডল ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি পার্থ ভৌমিককে বলবো যে আরেকটা এই ঘটনার শিক্ষা, যে তথ্য পেলে সেটা বোধহয় স্বরাষ্ট্র দপ্তরের আরও ক্রস চেক করে পাবলিক স্ফিয়ারে নিয়ে আসা উচিত। তার কারণে খুব জোরালো অসঙ্গতি দেখা গেল, যা দাবি করা হয়েছে সিএসসির তরফে এবং বাস্তবে যা মানুষের চোখের সামনে, মানুষকে যার মধ্যে দিয়ে, যে দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, দুটোর মধ্যে আসমান জমিন ফারাক। পার্থ ভৌমিক, না আমি শুনলাম আপনাদের এখানে যে অনেকে বলছেন 50% এসছে, সিএসসি ওটাকেই ব্যবহার করার চেষ্টা করেছে। আমি তো আবার প্রথম থেকে বলছি, অ্যাকচুয়ালি সিএসসি মিসগাইড করেছে এবং তার দ্বারা আমি বলতে বাধ্য হচ্ছি রাজ্য সরকার প্রতারিত হয়েছে সিএসসির দ্বারা। আমি একটা কথা বলবো যে কলকাতার মানুষকে, যে মানুষ অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়, আমরা এই অভিজ্ঞতা থেকে একটা শিক্ষা নিলাম। যেরকম বুলবুল, ফণী এসবের পর উড়িষ্যা অন্তত ঝড়ের ব্যাপারে অনেকটা ইকুইপড হয়ে গেছে। আমি আশা করব যে এই ঘটনা আমাদের একটা শিক্ষা দিয়েছে যে পরবর্তীকালে এই ধরনের প্রকৃতির যদি কোনো দুর্ভোগ আমাদের উপরে আসে, আমরা সেই লড়াইটা লড়ে দিতে পারবো। কিন্তু এখন এই জায়গায় দাঁড়িয়ে আমি সবাইকে বলছি, আসুন আমরা একত্রিত হয়ে না লড়লে বাংলাকে কিন্তু এই দুর্দশার হাত থেকে বাঁচাতে পারবো না। বাংলার মানুষ দ্রুত একবার সারা দিন যারা হ্যাশট্যাগ সঙ্গে সুমন দিয়ে এই বিষয়ে কখনো নিজেদের যন্ত্রণা, কখনো নিজেদের স্বস্তি, কখনো নিজেদের মন্তব্য পাঠিয়েছেন, কয়েকটা মন্তব্য নিয়ে নেব। সৌম্যদীপ ঘোষ, তিনি লিখছেন, উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা এলাকা এখনো বিদ্যুৎহীন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। দিব্যদূত রায়, তিনি লিখছেন, বিপর্যয়ের 84 ঘন্টা পার হওয়ার পরও হাওড়ার পোদরায় সিএসসির কোনো লোককে দেখিনি, সেটা কি আমরা পঞ্চায়েত এলাকায় থাকি বলে? তাপসী লিখছেন, দক্ষিণ 24 পরগনা রামতলা আদর্শপল্লী এলাকায় ঝড়ের আগের দিন থেকেই কোনো বিদ্যুৎ সংযোগ নেই, ভেঙে পড়া ল্যাম্পপোস্টগুলো সারাতে এখনো কেউ আসেও না। চন্দ্রিমা কাঞ্জি লিখছেন যে বেহালার সরসোনা এলাকায় এখনো বিদ্যুৎ এবং জল নেই, সিএসসির তরফে কেউ এসে পরিস্থিতি দেখেও যায়নি। গোবিন্দ দাস লিখছেন, গ্রামাঞ্চলের কথা বাদই দিলাম, অন্তত কলকাতায় দুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়া উচিত ছিল। প্রসেনজিৎ চক্রবর্তী লিখছেন, কলকাতা লন্ডন হয়নি, লন্ডভন্ড হয়ে গেছে। বাপ্পা ঘোষ লিখছেন, সুন্দরবনবাসীদের কাছে আজ কিছুই নেই, অধিকাংশই সরকারি স্কুলে রয়েছেন, নিজেদের ভিটেমাটি, রাস্তাঘাট, জমি, ফসল, বিদ্যুৎ সব শেষ। সমীর মাইতি লিখছেন, সত্যি কি এগিয়ে বাংলা? যদি এগিয়ে থাকে সেটা কাজে না কথায় ভাবতে হবে। সায়ন গায়েন লিখছেন, ঝড় হয়ে যেতে আমরা করোনা ভুলে গেছি, আমরা সত্যি আবার 3 মাস পিছিয়ে গেলাম না তো?
সৈয়দ আরিয়ান লিখছেন, এই ভয়ঙ্কর ঝড়ে কলকাতার চেহারা বদলে গিয়েছে। এই পরিস্থিতিতে সব জায়গায় একসঙ্গে কাজ করা অসম্ভব। শ্রীকান্ত সিংহ রায় লিখছেন, উমপুন গাছ এবং ঘরবাড়ির মতো সামাজিক দূরত্বকে উড়িয়ে নিয়ে চলে গেছে, কিন্তু করোনাকে নিয়ে যেতে পারল না। শিল্পী দাস সিংহ লিখছেন, প্রথমে করোনা, তারপর উমপুন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা কতটা অব্যবস্থার মধ্যে রয়েছি। প্রস্তুতি ছাড়া পরীক্ষায় বসলে ফেল করতে হয়। সুজন দাস লিখছেন, এখন রাজনীতি ভুলে সবার একসঙ্গে কাজ করা উচিত। আশিস হালদার লিখছেন, সমালোচনা করাটা খুবই সহজ, মাঠে নেমে কাজ করাটা কঠিন। আর অনুষ্ঠানের এই অংশে আপনাদের সামনে এতক্ষণ নানা সমালোচনা, কখনো সেটা পুরসভার, কখনো সিএসসির, কখনো পুলিশের, দমকল বিভাগের কর্মীদের, এসব তো আছেই। কিন্তু এর পাশাপাশি ওই যে শুরুতে বলেছিলাম যে সবটা অন্ধকার নয়, তার কারণ এরম বহু মানুষ আছে এই সংস্থাগুলোয়। তিনি সিএসসির হতে পারেন, কলকাতা কর্পোরেশনের হতে পারেন, পুলিশের হতে পারেন, দমকল বিভাগের হতে পারেন, বন দপ্তরের হতে পারেন, যারা কিন্তু নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন যাতে আমাদের জীবনটা স্বাভাবিক ছন্দে ফেরে। হ্যাঁ, নিঃসন্দেহে সমালোচনা থাকবে এবং অবশ্যই ব্যর্থতা থাকবে, ব্যর্থতার সমালোচনাও থাকবে, কিন্তু পাশাপাশি এই মানুষগুলোর যে অধ্যবসায়, তা সার্বিকভাবে হয়তো 100% সাফল্যের চেহারা দিতে পারেনি, কিন্তু সেই অধ্যবসায়কে, সেই ডেডিকেশনকে এবং মানুষের জন্য কাজ করার সেই অক্লান্ত ক্ষমতাকে আমাদের কুর্নিশ। দেখুন, চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। উমপুনের জেরে যখন অন্ধকারে ডুবে শহরের বহু এলাকা, তখন ধ্বংসস্তূপের মধ্যেও জেগে থাকে আলো, যে আলো পথ দেখায় আমাদের সবাইকে। শহরবাসীর ক্ষোভ বিক্ষোভের মধ্যেই ওরা কাজ করেন দিনরাত এই শহরকে বাসযোগ্য করে তুলতে। যেমন কলকাতা পুরসভার ডিজি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট শুভাশিস চট্টোপাধ্যায়। নয়াবাদের বাড়িতে গেলে মিলবে না ইন্টারনেট বা মোবাইল ফোনের কানেকশন। উমপুনের দিন থেকে তাই ঘাঁটি গেড়েছেন পুরসভার গেস্ট হাউসে। দিনরাত তদারকি করছেন শহর পরিষ্কারের কাজে। আমরা জয়েন্টলি কাজ করছি, কেএমসি কাজ করছি, কেএমআরসিএল কাজ করছে, সবাই মিলে মানে উদ্যোগে আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই রাস্তাগুলোকে পরিষ্কার করবো। আমাদের দৈনন্দিন যারা আসে, তারা যুক্ত আছে, তারাও কাজ করছে, প্লাস অন্যান্য যারা এজেন্সি, পিডব্লিউডি আছে, কেএমআরসিএল আছে, সবাই মিলে এগিয়ে এসেছে। যত দ্রুত সম্ভব কলকাতার যে অবস্থা সেটাকে আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। শহর জুড়ে পড়ে গিয়েছে প্রায় 5000 গাছ। সব গাছ সরানো যায়নি ঝড়ের তাণ্ডবের এতদিন পরেও। বাড়ছে মানুষের ক্ষোভ, জায়গায় জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। এরই মধ্যে কাজ করে চলেছেন অভিজিৎ পান্ডে, ডিরেক্টর অপারেশন, দমকল। জনগণ বা জনসাধারণ যে ধরনের অসন্তোষ প্রকাশ করছে, সেটা এই সব খুবই স্বাভাবিক। এত বড় যখন প্রাকৃতিক দুর্যোগ চলে আসে, তাতে ওইটা থেকে একদম নর্মালসি আসতে একটু সময় নেয়। তো সেই সময়টা আমরা নিচ্ছি। তবু যত সম্ভব আমরা কলকাতাকে আজকের দিনে কিন্তু এমন কোনো রাস্তা নেই যেটা কিনা আমরা যাতায়াতের জন্য খুলতে পারিনি। সব রাস্তা আমরা খুলে দিয়েছি। এরকমই আরেকজন কলকাতা পুরসভার কর্মী তাপস কুমার ঘোষ, বাড়ি হাওড়ার রামরাজাতলায়। এত দূর আসা যাওয়া করতে গেলে মানুষ যদি পরিষেবা থেকে বঞ্চিত হয়, এই ভেবে লকডাউনের আগে থেকেই ঘাঁটি গেড়েছেন কেওড়াতলা শ্মশানের পাশে মহীশূর গার্ডেনের একটি ঘরে। প্রত্যেকের ঐকান্তিক একটা চেষ্টায় আমরা মোটামুটি কভার করে দিয়েছি। প্রত্যেকটা রাস্তা খোলা, গাড়ি যাচ্ছে। আর এখন যেহেতু একটা হিউজ গাছ পড়েছে, সেই গাছগুলো রিকভার এবার রিমুভ করার ব্যাপারটা রয়েছে। যত শীঘ্রই আমরা এটাকে রিমুভ করে ফেলবো আশা করছি। ডে নাইট কাজ হচ্ছে, রাত্রি 2টো পর্যন্ত আমরা কাজ করছি। নাওয়া খাওয়া ভুলে কাজ করে চলেছেন পুলিশ কর্মীরাও, যেমন ওসি টালিগঞ্জ সরোজ প্রহরাজ। প্রতি মুহূর্তে এনডিআরএফ ও পুরসভার সঙ্গে সমন্বয় রক্ষা করা এবং সেই সঙ্গে কাজ কতদূর এগোলো তা দেখায় তার দায়িত্ব। আমরা পুরো ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা গিয়ে দেখতে ক্লিয়ার আছে। হ্যাঁ, সবার সাথে পুরো টিম আমাদের সাথে কোঅর্ডিনেট করছে এবং আমরাও রাস্তায় আছি। পরিস্থিতি মোকাবিলায় ওসিকে সহযোগিতা করছেন টালিগঞ্জ ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি পুলকেশ চৌধুরী এবং টালিগঞ্জ থানার অ্যাডিশনাল ওসি অনিমেষ হাওলাদার। ভালো স্পিডে কাজ চলছে। জেসিবি আছে, আমাদের এনডিআরএফ আছে, ওড়িশার কিছু টিম আছে, কাজ করছে, ম্যাক্সিমাম হয়ে গেছে। পুরসভার হিসেব অনুযায়ী শহরে পড়ে গিয়েছে প্রায় 2500 বিদ্যুতের খুঁটি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আলো ফেরানোর কাজ। আর সেই কাজে সামনের সারিতে কলকাতা পুরসভার আলো বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মিঠুন মিত্র। মিঠুনের বাড়ি আলিপুরে। ঝড়ের সেই রাত থেকেই বাইক নিয়ে চষে বেড়াচ্ছেন শহর। আমি 88 নম্বর ওয়ার্ডে এসেছি। আলিপুর রোড ছিল, বেকার রোড ছিল, সিএম রুটে ছিলাম। সিএম রুট মানে বেকার রোড, বেলভেরিয়া রোড, আলিপুর রোড, জিরাট ব্রিজ হয়ে যেটা আসছে।
এখন আমাদের মোটামুটি মেন রোডগুলো আমরা রিস্টোর করতে পেরেছি, মানে রিস্টোর ইন দ্য সেন্স পোলগুলো সরিয়ে রাখতে পেরেছি যাতে গাড়ি চলাচল স্বাভাবিক থাকে। রেস্টোর করতে এখনো মোটামুটি আমাদের 1 মাস তো মিনিমাম টাইম লাগবেই। কলকাতা পুরসভার ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন সোমনাথ সেন। অবসর নেওয়ার পর এখন তিনি এক্সটেনশনে ওএসডি পার্কস অ্যান্ড স্কোয়ার্স তিনিও লেগে রয়েছেন শহরকে সারিয়ে তোলার কাজে। যেটা দরকার ছিল সেটা হচ্ছে প্রচুর গ্যাং নামানো, মানে প্রত্যেকটা ওয়ার্ডই তো ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা আমরা ইনিশিয়ালি পারিনি। হয়তো একটা ওয়ার্ডে গিয়ে একটা গ্যাং আটকে যাচ্ছে, হয়তো পরের ওয়ার্ডটা অন্যান্য কাউন্সিলররা ক্ষুব্ধ হচ্ছে বা অন্যান্য লোকেরা যারা পাবলিক আছে তারাও খুব সাফার হচ্ছে। সবাইকে তো আজকে বললি কালকে সার্ভিস দেওয়া যাবে না, যায়ও না। তবে চেষ্টা করি, আমার পার্সোনাল প্রচুর ফোন এসছে আমার কাছে, চেষ্টা করছি প্রচুর অ্যাটেন্ড করতে। এখনও 2-3টে জায়গা অ্যাটেন্ড করতে হবে। আমি চেষ্টা করছি যাতে করে মানুষকে ঠিকমতো সার্ভিস দেয়। আগে কর্পোরেশনের সম্মানই আমার সম্মান নিশ্চয়ই। কখনো পুরসভা, কখনো অন্যান্য যে এজেন্সিগুলো রয়েছে তাদের সঙ্গে কথা বলে তারা কিন্তু এই রাস্তা সমস্ত পরিষ্কার করানোর কাজ করছেন। ক্যামেরায় সন্দীপ সাধুখার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, উমপুন কতক্ষণ থাকলো সেটা ঘন্টার হিসেবে হয়তো মাপা যায়, কিন্তু উমপুন যা ক্ষতি করলো, কত কোটি টাকার, সেই ক্ষতি হিসেব করা কার্যত অসম্ভব। কোটি কোটি টাকার সবজি চাষের ক্ষতি হয়েছে এবং এই মুহূর্তে যদি বাজারে যান তাহলে আপনি মধ্যবিত্ত এমনকি উচ্চবিত্তও হতে পারেন। অবধারিতভাবে আপনার পকেটে ছ্যাঁকা লাগবে সবজির দামে, এমনকি মুরগির মাংসের দামেও। অর্থাৎ প্রথমে করোনা, তারপরে ঝড়, তারপরে এই মূল্যবৃদ্ধি। নিঃসন্দেহে 3টে ধাক্কায় আপনার মানি ব্যাগ হালকা হতে বাধ্য। দেখুন, উমপুনের তাণ্ডবে বিঘার পর বিঘা জমিতে নষ্ট হয়েছে ফসল। মাঠের জিনিস এখন পড়ছে মাঠেই। তার প্রভাব সরাসরি পড়তে শুরু করেছে বাজারে এবং সাধারণ মানুষের পকেটে। লকডাউনের জেরে বাজারে সবজির যোগান এমনিতেই কিছুটা কম ছিল, তার মধ্যে গোদের ওপর বিস্ফোরার মতো হাজির হয়েছে উমপুন। জোর ধাক্কায় বাজারে যোগান কমতেই বাড়তে শুরু করেছে সবজির দাম। একই লকডাউনে মানুষের হাতে টাকার যোগান কম, তার মধ্যে সবজির মূল্যবৃদ্ধি অনেকেরই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বুধবার উমপুন ঝড়ের তাণ্ডব চলেছে রাজ্যের একটা বড় অংশে। তারপর বাজারে সবজি থেকে মাছ, মাংস সবকিছুতেই দামের তাণ্ডব চলছে। সবজির দাম বেড়েছে অনেকটাই। গত সপ্তাহে যা 20 টাকা থেকে 30 টাকা 40 টাকার মধ্যে ছিল তা কিন্তু এবার 50 টাকা পার করে গিয়েছে। কলকাতার অন্যতম বড় সবজি বাজার গড়িয়াহাট বাজার। সোমবার এখানে গত সপ্তাহে পটলের দাম ছিল কেজি প্রতি 25 থেকে 30 টাকা, এখন সেই দাম বেড়ে হয়েছে কেজি প্রতি 50 থেকে 60 টাকা। বেগুনের দামও কেজি প্রতি 25-30 টাকা থেকে বেড়ে হয়েছে 50 টাকা। ঢ্যাঁড়স, পেঁপে, টমেটোরও দাম ঘোরাফেরা করছে কেজি প্রতি 50 টাকার আশেপাশে। শশা বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, ঝিঙের দাম 50 থেকে 60 টাকা কেজি। গত সপ্তাহে লঙ্কার দাম ছিল কেজি প্রতি 50 টাকা, এখন তা ঘোরাফেরা করছে কেজি প্রতি 80 থেকে 100 টাকার মধ্যে। লাগাম ছাড়া দাম শুনেই ভিড়মি খাওয়ার জোগাড় সাধারণ মানুষের। প্রত্যেকটা জিনিস আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে। আবার মাঝখানে কিছু স্টেবল পজিশনে এসেছিল, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আবার জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। সেটা কৃত্রিম কিনা জানি না, আমরা পুরো নিরুপায়, নিঃস্ব হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একে তো কাজকর্ম নেই, তারপরে এরকম দৈনন্দিন জীবনের চলার অবস্থা বড্ড খারাপ হয়ে যাচ্ছে আমাদের। সবজির দাম আকাশ ছোঁয়া, মানে আকাশ ছোঁয়া। যেটা তার 3 দিন আগে আমি কিনেছি 30 টাকা কেজি, সেটা আজকে 80 টাকা কেজি। মানে বাড়াটা একটু বাড়া না, 30 টাকাটা 80 টাকা হয়েছে। বিভিন্ন বিপর্যয়ের মুখোমুখি হতে গিয়ে মধ্যবিত্ত আবার বিপর্যয়। শুধু সবজি নয়, মাছ মাংস কিনতে গিয়েও ছ্যাঁকা লাগছে। কাটা মুরগির মাংসের দাম 250 টাকা কেজি। পাবদা, পার্শে, ট্যাংরা, ভেটকির দামও বাড়তে বাড়তে পৌঁছেছে 500 থেকে 600 টাকা কেজিতে। অনেকে বলছেন, জেলায় জেলায় যা পরিস্থিতি তাতে কতদিনে সবজির যোগান স্বাভাবিক হবে তা বলাই যাচ্ছে না। হাওড়া জেলা কৃষি দপ্তর সূত্রে খবর, ঝড়ে প্রায় 4000 হেক্টর জমিতে সবজির ক্ষতি হয়েছে। 1300 হেক্টর জমিতে ভেঙে পড়েছে পানের বরজ। সব মিলিয়ে প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় 90 কোটি টাকা। হুগলি জেলা কৃষি দপ্তর সূত্রে খবর, সিঙ্গুর ব্লকে 690 হেক্টর জমির সবজি, 814 হেক্টর জমির তিল এবং 153 হেক্টর জমির ডাল শস্যের পুরোপুরি ক্ষতি হয়েছে। জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 600 কোটি টাকা। উদ্বেগ বাড়িয়ে কৃষিকাজে এই বিপুল ক্ষতির ধাক্কা এবার পড়তে শুরু করেছে মধ্যবিত্তের পকেটেও। এই পরিস্থিতি কতদিনে স্বাভাবিক হবে সেই উত্তর আপাতত নেই কারুর কাছেই। এবিপি আনন্দ। কিছুক্ষণ আগে বিধায়ক পার্থ ভৌমিক ট্রমার কথা বলছিলেন। এখনও শহরের বেশ কিছু অংশে বিদ্যুৎ নেই এবং বহু ঘন্টা পর যাদের বাড়িতে বিদ্যুৎ ফিরেছে তারাও কিন্তু এই ট্রমা স্মৃতিটা চট করে ভুলে যেতে পারছেন না। এবং এই তালিকায় সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবাই আছে। দেখুন,
অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ। উম্পুনের তাণ্ডবের পর 100 ঘন্টার বেশি সময় ধরে এমনটাই মনে হয়েছে কলকাতার বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দাদের। একটু আলো বাতাসের জন্য হাঁসফাঁস করছেন হাজার হাজার মানুষ। বিদ্যুৎ ফেরার পরেও স্বস্তি পাচ্ছেন না তারা। দমবন্ধ পরিস্থিতিতে দীর্ঘ সময় কাটানোর আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না। চোখ বুঝলেই যেন গিলতে আসছে সেই অন্ধকার। দুর্ভোগের শিকার হয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও। তিনি থাকেন যোধপুর পার্কের একটি বহুতলে। বুধবার থেকে বিদ্যুৎহীন অবস্থায় থাকার পর শেষমেশ বিদ্যুৎ আসে সোমবার। 100 ঘন্টারও বেশি সময় বিদ্যুৎ না থাকায় বহুতলের এক বয়স্ক আবাসিক অসুস্থ হয়ে পড়েন। অক্সিজেন দেওয়ার জন্য তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। একটু জলের জন্য চরম ভোগান্তির শিকার হতে হয় পুরো বহুতলের বাসিন্দাদের। আমার নেক্সট ডোর নেবার যিনি অসম্ভব বয়স্ক এবং তাকে সারাক্ষণ অক্সিজেন সাপোর্টে রাখতে হয়, রাইলস টিউবে খাওয়াতে হয়। ফাইনালি তাকে হসপিটালে শিফট করতে হয়েছে গত পরশুদিন। তো অলমোস্ট জল ছাড়া লোকের থেকে চেয়ে চিনতে নিচের ট্যাঙ্ক থেকে বালতি করে তুলে তুলে 5 তলা অবধি জল তুলে তুলে কোনো রকমে কাটিয়েছি। মানে বাচ্চাদের তো এখানে রাখাই সম্ভব হয়নি, আমার দিদির বাড়িতে পাঠিয়ে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড কোনো। এবং সবথেকে বড় কথা, আমরা তো অনেক ইয়াং, এই বিল্ডিংয়ে আমরা ছাড়া অলমোস্ট সবাই 65, 70, 80, 85 বছরের বয়সের মানুষ আছেন। সল্টলেকের এজে ব্লকের বাসিন্দা মধুসূদন রায় 93 বছরের বৃদ্ধ ঝড়ঝঞ্ঝা কম দেখেননি, কিন্তু বুধবার বারান্দা থেকে যে প্রলয় তিনি দেখেছেন তা তার কাছেও প্রথম। ঝড়ের পর 4 দিন ধরে 8 সদস্যের পরিবারকে যে দুর্ভোগের শিকার হতে হয়েছে তা কার্যত নরক যন্ত্রণার শামিল। শনিবার পর্যন্ত বাড়িতে আলো ও জল ছিল না। গাছ পড়ে বাড়িতে ঢোকা বেরোনোর রাস্তা বন্ধ হয়ে যায়। সেই গাছ পেরিয়ে বালতি করে অন্যদের দিয়ে জল আনাতে হয়। এর আগে আমি দুবার ঝড় দেখেছি। একটা দেখেছি 1984, আর একটা ইংরেজি 1944। একটা ব্রিটিশ ইন্ডিয়া ছিল, আর একটা পাকিস্তান হয়ে গেছে তখন বাংলাদেশে ছিলাম সাতক্ষীরা সাব ডিভিশনে। বাড়ির সামনে তো অন্ধকারে দেখা যায়নি, লাইট পোস্টার কিছু নেই। বাইরে বেরোয় যাওয়ার শুধু গেট বন্ধ হয়ে গেছে, গেটের উপরে ডাল পড়েছে। দমদমের বাসিন্দা সঙ্গীতা দাসের স্বামীর হার্টের অসুখ রয়েছে, ওষুধ খেয়ে ঘুমোতে হয়। বুধবার ঝড়ের পর 84 ঘন্টা বাড়িতে বিদ্যুৎ ছিল না। টেনশনে একটা সময় মনে হচ্ছিল এই অন্ধকার বোধহয় আর কাটবে না। খাবার নেই, ঠিক মতো রান্না করতে পারছি না। এবার আলো না থাকলে যা হয়, জল না থাকলে যা হয়, যত ঘন্টা আর কি কারেন্ট নেই আপনি ধরুন যে আমরা ঘুমাইনি, কারণ যেমন মশা তেমন গরম, এই টেনশন নেওয়া যায় না। বিদ্যুৎ না থাকায় বয়স্কদের মতো সমস্যায় পড়তে হয় শিশুদের নিয়েও। নিউটাউনের বাসিন্দা সুমন ভট্টাচার্যের বাড়িতে 8 মাসের শিশু। সেই যে বুধবারের ঝড়ের পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তারপর তা চালু হয় রবিবারের সন্ধ্যায়। 100 ঘন্টারও বেশি সময় ধরে গরমে ছটফট করেছে ছোট্ট শিশুটি। প্রায় 4 দিন আমরা অন্ধকারে ছিলাম। রাজহাটবাসী পুরোই সবাই প্রায় 4 দিন অন্ধকারে ছিলাম। এবং বাড়িতে জল নেই কারেন্ট না থাকার জন্যে, গরম, তারপরে প্রচণ্ড গরম, নিম্নচাপের জন্য প্রচণ্ড গরম ছিল। আমার বাড়িতে ছোট 8 মাসের বাচ্চা আছে। খুব দুর্বিষহ অন্ধকার রাত্রি। দেখুন আমরা বড়রা তাও ম্যানেজ করে নেব মোমবাতি জ্বালিয়ে, কিন্তু ছোট বাচ্চাকে নিয়ে এটা খুব ভয়ঙ্কর আমাদের অভিজ্ঞতা। এটা এরকম অভিজ্ঞতা হয়েছে আরো হাজার হাজার মানুষের। একটি ঝড়ের রাত তাদের জীবনে যে অন্ধকার অধ্যায় তৈরি করলো, তার থেকে বেরোতে কত দিন লাগবে জানেন না সেই মানুষগুলো। ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ, কলকাতা। গত অনুষ্ঠানেও বলেছিলাম যে ঝড় এসেছে, উম্পুন এসেছে, তার মানে এই নয় যে করোনা বিদায় নিয়েছে। অথবা অনেকে ওই উইশফুল থিঙ্কিং এর মতো তারা ভাবছিলেন যে আসবে ঝড় এবং করোনাকে ধুয়ে নিয়ে যাবে। ব্যাপারটা আদপেই তা নয়। তার কারণ গত 24 ঘন্টায় যদি বলি, তাহলে নতুন করে এ রাজ্যে, যেখানে এই বিপর্যয়ের পর খুব স্বাভাবিকভাবেই টেস্টের সংখ্যা বা রিপোর্টের সংখ্যা আগের গতিতে আসছে না, সেখানে গত 24 ঘন্টায় 149 জন তারা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এবং তার আগের 24 ঘন্টায় যদি চলে যাই, সেখানে ডেটা বলছে 208 জন। নিঃসন্দেহে এই ফিগারটা অ্যালার্মিং। তবে শুধু বাংলার ক্ষেত্রে নয়, দেশের ক্ষেত্রেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংখ্যাটা। আর এরই মধ্যে গড়ফা থানায় আজকে ভাঙচুরের খবর এলো, অনেকে বলছেন এই ইস্যুতে। দেখুন, ভাঙা চেয়ার, উল্টে টেবিল, ছড়িয়ে ছিটিয়ে ভাঙা ফুলের টব। এই ছবি গড়ফা থানার। স্থানীয় বাসিন্দাদের দাবি, গড়ফা থানায় ভাঙচুর চালায় পুলিশ কর্মীদেরই একাংশ। পিটিএস এর পরে এবার গড়ফা থানার ভেতরে ভাঙচুর করা হয়। দেখতে পাচ্ছি থানার যে প্রধান গেট, সেই গেটের সামনেও ছবিটা এবং টব, সেই টবগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে।
সোমবার সকাল 11:30 নাগাদ এমআরবাগুন হাসপাতালে ভর্তি গড়ফা থানার এক পুলিশ কর্মীর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে খবর, ওই পুলিশ কর্মী করোনায় আক্রান্ত ছিলেন বলে অনুমান করেন সহকর্মীরা। অভিযোগ, এরপর প্রায় আধ ঘন্টা ধরে গড়ফা থানায় ভাঙচুর চালান পুলিশ কর্মীদের একাংশ। আমাদের স্টাফের মধ্যেই ঝামেলা লেগেছে, ওই ভাঙচুর ওরাই করেছে। কারা, কতজন পুলিশ ছিল? এবার তো তারা তো ড্রেস পরেছিল না, তারা সিভিল ড্রেসে এমনি ছিল, ক্যাজুয়াল ড্রেসে। তো ওই রকম 11টা নাগাদ হয়েছে। তারপর ওনাদের যে পুলিশ কমিশনার কিছু হবে, বড় বাবু কেউ এসেছিল, সেটা নিয়ে ওনাদের মধ্যে কথা হলো। এখানে দেখলাম ওই একজন অফিসার মারা গেছে করোনাতে, আর ওই নিজেদের মধ্যে ভাঙচুর করেছে। কারা? পুলিশাই হয়েছে এই যে অফিস নিয়ে যায়নি, মারা গেছে। হ্যাঁ, ট্রিটমেন্ট করতে সুযোগ দেয়নি, নিয়ে যেতে পারত। একটা লোক মানে এরমভাবে চলে গেল। ডিসি এসএসডি প্রদীপ কুমার যাদবের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি কিছু বলতে চাননি। কেউ কি আহত হয়েছে পুলিশের? কেউ? এমআরবাগুন হাসপাতাল সূত্রে খবর, মৃত ওই পুলিশ কর্মীর বাড়ি কোচবিহারের তুফানগঞ্জে। 22 মে তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। 14 দিনের জন্য হাওড়ায় কলকাতা পুলিশের ট্রেনিং একাডেমিতে কোয়ারেন্টিনে পাঠানো হয়। রবিবার রাতে তাকে অ্যাম্বুলেন্সে করে এমআরবাগুন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার ভোর 3টেই ভর্তি করা হয়। সকাল 6:15 নাগাদ শারীরিক অবস্থার অবনতি হয়। প্রবল শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় আইটিইউতে। হাসপাতাল সূত্রে খবর, ভর্তির সময় পুলিশের তরফে মৌখিকভাবে জানানো হয় ওই পুলিশ কর্মীর করোনা রিপোর্ট নেগেটিভ। তবে করোনা সন্দেহে চিকিৎসকরা পিপিই পরে ওই পুলিশ কর্মীর চিকিৎসা করেন। সোমবার সকাল 11:30 নাগাদ মৃত্যু হয় তাঁর। ডেথ সার্টিফিকেটে কোভিড-19 নেগেটিভ বলে উল্লেখ রয়েছে। এমআরবাগুন হাসপাতাল সূত্রে খবর, ওই পুলিশ কর্মীর মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পুলিশ কর্মীরা বারবার বিক্ষোভ দেখাচ্ছেন, এটা অভাবনীয় ঘটনা হয়েছে। রাত্রেবেলা রাস্তা অবরোধ করা হয়েছে, পিটিএসের মিছিল করা হয়েছে, উচ্চতর অধিকারীকে পেটানো হয়েছে, আর আজকে নিজেরা পুলিশরা নিজেদের থানা ভাঙছেন। কারণ পুলিশ কর্মীরাই সুরক্ষিত নয়, ডাক্তার নয়, নার্স নয়। আপনি কিসের বেসিসে আপনি এটা বলেন? খালি বড় বড় ডায়লগ আছে। আজকে মমতা ব্যানার্জি কত ভাঁওতা দেন লোককে, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। দিলীপ বাবুরা পুলিশের নিরাপত্তাকে বিঘ্নিত করবার চেষ্টা করছেন। করোনা পুলিশের হতে পারে, করোনা মানুষের হতে পারে, কিন্তু অমানুষরা কখনো বুঝবে না। আসল কথা, ওনারা বুঝেও যে কাজটা করবেন সেটা অমানুষ। মানুষের তো বুদ্ধি থাকে, বিবেচনা শক্তি থাকে। যাদের এই দুটোই নেই তাদেরকে অমানুষ ছাড়া আর কি বলবো। বন মানুষ তো বলতে পারি না, কিন্তু অমানুষ। কয়েকদিন আগে চুক্তির পুনর্নবীকরণ না হওয়ায় কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলের সামনে বিক্ষোভে সামিল হন কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর কয়েকশো কনস্টেবল। এবার করোনায় সহকর্মীর মৃত্যুর সন্দেহে গড়ফা থানায় ভাঙচুরের অভিযোগ উঠল পুলিশেরই বিরুদ্ধে। এদিকে লকডাউনের মধ্যেও বেড়েই চলেছে করোনা সংক্রমণ। রবিবার রেকর্ড সংক্রমণ হয়েছিল পশ্চিমবঙ্গে। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হন 208 জন। আর সোমবার দেওয়া রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 6 জনের, আক্রান্ত আরও 149। এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা 3816। করোনায় মৃত্যু হয়েছে 206 জনের। 72 জনের মৃত্যুর কারণ কোমরবিডিটি, অর্থাৎ মোট করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা 278। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1414 জন। আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। করোনা বিপর্যয় সন্দেহ নেই, কিন্তু করোনা এই বিপর্যয় একা আসেনি। এরপরে ঝড় এবং তারপরে অনেকে বলছেন পঙ্গপালের হানা। না, কোনো কল্পনা নয়, এটা সত্যি এবং কনফার্ম করছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। কতটা মারাত্মক, দেশ জুড়ে এ নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ভারতে মূলত রাজস্থান এবং গুজরাটে ইতিমধ্যেই পঙ্গপাল হানা দিয়েছে। এছাড়া পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে ফসলের ওপর পঙ্গপালের আক্রমণ নেমে আসতে পারে বলে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক মনে করছে। বিপর্যয়ের এই তালিকা কি শেষ হবে না? প্রশ্ন ভারতবাসীর। প্রথমে মহামারী করোনার কামড়, তারপর ঘূর্ণিঝড় উম্পুনের তাণ্ডব। জোড়া ধাক্কায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিক্ষেত্র। কিন্তু তা সামলে ওঠার আগেই এবার ফসল নষ্ট করতে পাকিস্তান থেকে ধেয়ে আসছে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল। পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে ঢুকে পড়েছে ফসলের শত্রু পঙ্গপালের ঝাঁক। নিমেষে তারা সাবার করে দিয়েছে জমির ফসল। কোথাও থালাবাটি বাজিয়ে পঙ্গপাল তাড়ানোর চেষ্টা চালাচ্ছেন চাষিরা, কোথাও বা তারস্বরে বাজানো হচ্ছে সাউন্ড বক্স।
অনেক জায়গায় কীটনাশকও ছড়ানো হচ্ছে, কিন্তু ততক্ষণে শেষ হয়ে গিয়েছে প্রচুর ফসল। जय नंबर आए थे तो वो सब लोग खा गए थे। टिड्डे हटे, भिड्डी हटी, बाजरा हटो, तरज्जा हटी, लोबिया हटो और लौकी तो पूरा नष्ट हो गया। हाँ सारे चले गए। बहुत ज्यादा आ गई थी, बहुत ज्यादा तादाद इनकी थी। हमने शोर मचाकर या ट्रैक्टर की आवाज से उनको भगाने की कोशिश करी। कुछ भागी है और कुछ आसपास के खेतों में चली गई है। করোনা আবহে লকডাউনের জেরে এমনিতেই ক্ষতির মুখে পড়তে হয়েছে চাষিদের। উমপুনের জেরে অনেক জায়গায় জমিতেই পড়ে পড়ে পড়ছে ফসল। এবার গুজরাট, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, হরিয়ানায় ফসল নষ্ট করার পর পঙ্গপালের ঝাঁক যেভাবে অন্যান্য রাজ্যের দিকে এগিয়ে চলেছে, তাতে তা দেশের খাদ্য সুরক্ষার উপর আঘাত হানতে পারে বলে আশঙ্কা খাদ্য ও কৃষি গবেষকদের। पेड़ पौधे जहाँ मिलेंगे, जो कोमल पौधे हो, या जैसे अभी तो हम कहेंगे कि डंगरा है, तरबूज है, सब्जियां लगी हुई है, करेला लगा हुआ है, जहाँ भी हरा भाग मिलेगा या पेड़ में जहाँ भी बैठेगा तो वो जितनी कोमल कपोल है, यहाँ तक कि यदि इसको भुखमरी की दशा में बहुत सारे पेड़ों की छालों को भी ये खा लेता है। বহু বছর আগে পঙ্গপালের হানায় বড়সড় বিপর্যয় হয়েছিল মিশরে। পঙ্গপালের দল ফসল ধ্বংস করে দুর্ভিক্ষের সৃষ্টি করেছিল সে দেশে। পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পঙ্গপালের হানায় এখনো পর্যন্ত সবথেকে বেশি ক্ষতি হয়েছে রাজস্থানে। অন্যান্য বছর জুন জুলাইয়ের দিকে পঙ্গপাল হানা দিলেও এবার অনেক আগেই তারা ঢুকে পড়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানি পঙ্গপালের মোকাবিলায় দমকলকে কীটনাশক নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের যোগী সরকার। রূপলী পর্দায় পঙ্গপালের তাণ্ডবের দৃশ্য দেখা গিয়েছে আগেও। এখন বাস্তবেও করোনা উমপুনের পর ঝাঁকে ঝাঁকে উড়ে আসা পঙ্গপালের মোকাবিলা করাটা কৃষক এবং সরকারের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। এবিপি আনন্দ। আবার ফিরে আসবো এ রাজ্যের খবরে এবং উমপুনের খবরে। এতক্ষণ ম্যাক্রো ছবিটা দেখাচ্ছিলাম, এবার মাইক্রোটায় আসবো। উত্তর 24 পরগনার আরবেলিয়া গ্রাম, অভিনেতা বিশ্বনাথ বসুর গ্রামের বাড়ি। সেখানে গেছিলেন বিশ্বনাথ যে এই উমপুন কতটা ক্ষতিগ্রস্ত করেছে তার গ্রামকে, উত্তর 24 পরগনার আরবেলিয়া গ্রামকে, তা দেখতে সঙ্গে গেছিলাম আমরাও। কলকাতা থেকে 50 কিলোমিটার দূরে উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার আরবেলিয়া গ্রাম। এখানেই শৈশব কেটেছে অভিনেতা বিশ্বনাথ বসুর, কিন্তু ঘূর্ণিঝড় উমপুন তার বিধ্বংসী ছাপ রেখে গিয়েছে এই এলাকায়। একদিনের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে অভিনেতার স্মৃতি বিজড়িত গ্রাম। একরাশ উৎকণ্ঠা নিয়ে সোমবার তার গ্রামের বাড়ি বসুবাটিতে পৌঁছলেন বিশ্বনাথ, সঙ্গী আমরা। বসিরহাটের আরবেলিয়ার এই বাড়িতেই শৈশব কেটেছে অভিনেতা বিশ্বনাথ বসুর। বিধ্বংসী ঝড়ে ক্ষতিগ্রস্ত এই বাড়ি, ঠিক কি অবস্থায় আছে এই দুর্গা দালান দেখে নিন। বিশ্বনাথের গ্রামের বাড়িতে বড় করে দুর্গাপুজো হয়। প্রতি বছর পুজোয় এখানে চলে আসেন তিনি। উমপুনের দাপটে উড়ে গিয়েছে বাড়ির সেই দুর্গা দালানের চাল। ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসস্তূপের মধ্যে স্মৃতি হাতড়ানোর চেষ্টা করলেন বিশ্বনাথ। কিছু নেই, আমাদের অনেক পায়রা, অনেক লক্ষ্মী পেঁচা, তাদের একটা থাকার জায়গাও নেই আজ আর। প্রথমে তো খুব বড় ছাদ ছিল, সেটা রাখা সম্ভব হচ্ছিল না, ছাদটা পড়ে গেছিল, জল ছাদ বলে। তারপরে আমরা এখানে টিনের চাল, এগুলো সব পুরনো দিনের কাঠ, এবং এই কাঠ কটা শুধু রয়েছে, মানে পেরেকগুলো পর্যন্ত নিয়ে চলে গেছে। দুর্গা দালান থেকে বেরোলেই বোধন বাগান। বসুবাটির দুর্গাপুজোর সঙ্গে এই বাগানের ওতপ্রোত যোগ। সেই বাগান এখন দেখে চেনার উপায় নেই। যে বাগানটা রয়েছে এটা আমরা বলি আমাদের বোধন বাগান। আমাদের দুর্গাপুজো শুরু হয় এই বাগানে পুজো দিয়ে, মানে ষষ্ঠীর দিন যে অকাল বোধন হয়, তো সেই অকাল বোধন পুজোটা এইখানে হয়। বড় গাছটা আমরা অনেক দিনই হারিয়েছি, এই বেল গাছটা রয়েছে। আর মোটামুটি আপনারা যা দেখছেন এই দেখুন সব পড়ে রয়েছে। পথে দেখা হলো দুর্গাপুজোর পুরোহিতের সঙ্গেও। দালানে তো একটা পেরেকও নেই। হ্যাঁ, শুধু আমার এক পিসি কালকে খুব কথা বললো যে সবকিছুই নিয়ে যেতে পেরেছে, শিবের ছবিটা তো আছে, তার মানে এখনো আশা আছে আমাদের। তো মনে জোর তুমিও থেকো আমাদের সাথে, ব্যাস একদম সব সময়। বাড়ি থেকে বেরিয়ে আমরা গেলাম চার মন্দির পুকুর এলাকায়। বসিরহাটে বিশ্বনাথ বসুর বাড়ি সংলগ্ন পুকুরঘাট এবং পুকুরঘাটের পাশেই শিব মন্দির। একটা চাপা গাছ ভেঙে মন্দিরের ওপর পড়ে আছে। গল্পটা শুনে নেব।
এই চাঁপা গাছে আমরা বাবা জ্যাঠা এবং আমার ছোট দাদুকেও আমি দেখেছি, এখানে তারা বলতো ব্রহ্মদৈত্য থাকতো এই গাছে, ব্রহ্মদৈত্য। আর এই চাঁপা গাছে ব্রহ্মদৈত্য দেখেছিলেন আমাদের যিনি আমাদের পুরোহিত ছিলেন, কুলপুরোহিত, তিনি সকালবেলায় ভেবেছেন সকাল হয়ে গেছে, পাখি ডেকেছে, কিন্তু তখন বেশ রাত। উনি এসে যখন এই মন্দিরের দরজা খুলছিলেন দেখছিলেন আরেকজন ঠাকুরমশাই মন্দিরে পুজো করে বেড়াচ্ছে। এই গল্প আমরা কাল ধরে শুনে আসছি। এই চাঁপা গাছে ব্রহ্মদৈত্য থাকতো, কিন্তু আর ব্রহ্মদৈত্য থাকার জায়গা নেই। বাড়ির ফটকের পাশে এই জায়গায় দুর্গাপুজোর ভোগ রান্না হয়। এখানে আমাদের দুর্গাপুজোয় 5 দিন মিলিয়ে কিছু না হলে 1000 খানিক লোকের রান্না হয়। রান্নাঘরে টোটালটা নিয়ে চলে। আরবেলিয়া গ্রামে রয়েছে আরেক বসু পরিবার। প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত তাদের বাড়িও ভেঙে পড়েছে বহু গাছ। ফলের গাছ ছিল, সব বাগানে ছিল, এখানে ছিল। এই দুটো অনেক পুরনো গাছ ছিল, এখানে সবাই এসে বসতো ঠান্ডায়। পুরো এগুলো ভেঙে ওপাশে আমার এক দাদার বাগান, পুরো ওই বাগানটা পুরো একদম শুয়ে পড়েছে, দেখতেই পাচ্ছেন সব। তারপরে কিছু বাড়িরও ক্ষয়ক্ষতি হয়েছে, ডাল টাল পড়ে, সুপুরি গাছ তো অনেক পড়ে গেছে, মানে অগুন্তি। বিশ্বনাথের পৈতৃক বাড়ির অদূরে কিছুটা এগোলেই বটতলা। এখানে বিশ্বনাথের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে। বসিরহাটের আরবেলিয়ায় বিশ্বনাথ বসুর পৈতৃক বাড়ির কাছে এই বটগাছটির বয়স প্রায় 1000 বছরের কাছাকাছি। বিধ্বংসী ঘূর্ণিঝড়ে এই গাছ সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। গ্রামের কথার মধ্যে আছে মানুষের যে চলতি কথাতে, এটা নাকি বাবরের আমলের গাছ। এই গাছটা আমাদের গ্রামের একটা অত্যন্ত দ্রষ্টব্য বিষয়। সেই গাছটা এমন ঝড় হয়েছে, কত বছরের যে সাক্ষী এই গাছটা, কত ঝড়ের সাক্ষী, সে আজ সাক্ষী থাকতে পারলো না, আর সাক্ষী দিতে পারবে না আগামী দিনে। গ্রামের 3 মন্দির পাড়া, বয়স্ক থেকে ছোট, গ্রামের ছেলেকে কাছে পেয়ে দুঃখের কথা উজাড় করে দিচ্ছেন তারা। সঞ্জু, কারেন্ট নেই, তুই তো কেবল আনবি কি করে? পুরো কুচিয়ে গেছে, তার নতুন করে লাগাতে হবে। নিজেরে আজ কহরে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যরে লও সহজে। সহজভাবেই নেবার চেষ্টা করছি, কিন্তু সহজ হতে পারছি না। এমনই পরিবেশ আজ আমার বাড়ির, আজ আমার চারিপাশের, আজ আমার গ্রামের। তবুও আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে। বিধ্বংসী ঝড়ের পর কেটে গিয়েছে প্রায় 4 দিন। বসিরহাটের আরবেলিয়ায় বিশ্বনাথ বসুর গ্রামে এখনো ধ্বংসের ছবি। সবকিছুর পরে ফের স্বাভাবিক ছন্দে ফিরবে এই গ্রাম, এই আশাতেই বুক বাঁধছেন সবাই। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, বসিরহাট।